হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাইয়া আমরা কিছুদিন আগে দেখছি যে কুয়েটের ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে। তোমরা যারা 24-25 সেশনে আসো, সো এই ভর্তি পরীক্ষার আমরা আজকে কেমিস্ট্রি অংশটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো তোমরা হয়তো জানো যারা জুনিয়র ব্যাচে আসো অথবা যারা 24 ব্যাচ, তোমরা দেখছো যে কেমিস্ট্রি অংশে কুয়েটে মেনলি 25টা প্রশ্ন আসে, তাই না? 25টার মতো করে প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলা নর্মালি একটু রিটেন টাইপের হয়, জাস্ট অপশন সহ, তাই না? এই জন্য একটু তোমাদেরকে মোট 3 ঘন্টা সময় দেওয়া হয় 100 মার্কের পরীক্ষায়। সো যেটা আমি দেখলাম যে প্রশ্নগুলো কিন্তু অ্যাটিপিক্যাল হয় নাই। কুয়েটে যে বরাবর যেরকম প্রশ্ন হয় সেরকমই প্রশ্ন হয়েছে, বাট অনেকে বলতেছে যে এই প্রশ্নটা কি হয়েছে, হার্ড হয়েছে। এই জিনিসটা কি হয়েছে, অনেক টাফ হয়েছে, হার্ড হয়েছে। কেন এরকম বলতেছে সবাই? কারণ এখানে বেশ কিছু সমস্যা আছে। সমস্যার মধ্যে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে বেশ কিছু প্রশ্ন এক্সট্রা সিলেবাস থেকে আসছে। এক্সট্রা সিলেবাস মানে শর্ট সিলেবাসের বাইরের জিনিসগুলো থেকে বেশ কিছু জিনিস আসছে। সো যেহেতু তোমরা শর্ট সিলেবাস পড়ো নাই 24 ব্যাচের স্টুডেন্টরা, সো এই জন্য তোমাদের কাছে এটা টাফ লাগছে। আর কি আর কিছু প্রশ্নের মধ্যে ভুল অপশন দেওয়া, ভুল অপশন বা সঠিক অপশন নাই এরকম বিষয়টা। ওকে, তার মানে তুমি একটা প্রশ্ন সময় নিয়ে সলভ করলা, কিন্তু দেখলা কি অপশন কারোর সাথে ম্যাচ করতেছে না, তাহলে এটা কিন্তু অবশ্যই ফ্রাস্ট্রেটিং। এই জন্যই তোমাদের কাছে তুলনামূলকভাবে প্রশ্নগুলো কঠিন লাগছে। হ্যাঁ, সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো কেমিস্ট্রিটা অংশটা অনেকেরই খারাপ হয়েছে, সমস্যা নাই। তো আজকে আমরা এই প্রশ্নগুলো একটু সলভ দেখার চেষ্টা করব। প্রশ্নের মধ্যে যে যে মিস্টেক গুলো আছে সেগুলো আমি কারেকশন করে নিছি। ওকে, যাতে তোমরা জিনিসটা বেসিক বুঝে সামনে যে এক্সাম গুলা আছে, 24 ব্যাচের জন্য বলতেছি, সামনে যে তোমার বুয়েট প্রিলি আছে, ঢাবি এক্সাম আছে, বুয়েট রিটেন আছে, বুটেক্স আছে, এগুলো যাতে তোমরা ভালো মতো ডেলিভার করতে পারো। যারা তোমরা জুনিয়র ব্যাচে আছো তোমরা জাস্ট দেখলা যে প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান কিন্তু দেওয়া আছে এটা। ওকে, 1 মোল ফোটনের শক্তি কিলোজুলে কত হবে, তাই না? অবশ্যই এখানে দেখো কিলোজুল হিসাব করতে বলা হয়েছে, এটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা, তাহলে আমি যদি এখানে শক্তি হিসাব করতে চাই, তাহলে আমাদের শক্তির ইকুয়েশনটা কি? E = hc বাই ল্যামডা, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে আমি ভ্যালুগুলো বসাই দেই। এইচ এর মান 6.626 10⁻34। সি কি বলতো? আলোর বেগ, কারণ এখানে যেহেতু ফোটন বলছে, তাই না? আচ্ছা, 3 × 10⁸। আর ল্যামডা মান কিন্তু মিটারে দেওয়া, এটাকে আর কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। 8955224। ওকে, তাহলে এই মানটা করলে আমি কিসে পাবো বলতো? অবশ্যই আমরা জুলে পাবো, অবশ্যই একটার জন্য পাবো, তাই না? একটার জন্য পাবো। বাট বের করতে বলছে কিসে? 1 মোলের জন্য। অর্থাৎ এই মানটাকে অবশ্যই আমাদের কি করতে হবে? অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে ফেলতে হবে, তাহলে কিন্তু আমি কি পাবো? 1 মোলের জন্য পাবো। ওকে, কিন্তু দেখো এইটা হিসাব করার পরে কিন্তু মানটা আসবে জুলে, এসআই ইউনিটে আসবে, বাট আমাদের বের করতে হবে কিসে? বের করতে হবে কিন্তু কিলো জুলে। সো কিলো জুলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে অথবা 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এই মানটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। তো অনেকে আমাদেরকে বলেছো যে ভাইয়া এখানে একটু ক্যালকুলেটরে মানটাকে একটু সলভ করে দিলে বেটার হয়, তো আমি তোমাকে কিন্তু সেটাই করে দিচ্ছি। আসলে তাহলে আমরা বসাই। হ্যাঁ, তাহলে 6.626 10⁻34 3 × 10⁸, তারপর 6.02 × 10⁻23 - 3 মানে 20 একসাথে বসাইলাম, আর 0.89552224। দেখো কত আসলে এটা? 1.33 × 10⁻⁻4, 1.33 × 10⁻⁻4, এত কিন্তু কিলোজুল আসবে। হ্যাঁ, কোথাও কি আছে নাকি? দেখো এটা কিন্তু আছে, এই দেখো অপশন ই। তাহলে এটাই আমাদের উত্তর। চলো তাহলে আমরা আগে পরেরটা কি বলছে দেখো, একটা রিঅ্যাকশন দেওয়া আছে। এই বিক্রিয়ায় HH OO এবং OH এটার বন্ধন শক্তি দেওয়া আছে, অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে একটা জিনিস এগুলো দেওয়া আছে। এখানে বিক্রিয়াটা বের করতে বলছে। দেখো এখানে কিন্তু কিলো ক্যালোরি দেওয়া আছে, অপশনগুলো কিন্তু কিলো ক্যালোরি দেওয়া আছে। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু জুলে নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেভাবে আছে সেভাবে হিসাব করব। বাট আমি কিভাবে বন্ধন শক্তি হিসাব করতে পারি এটা যদি বলি, এটা শর্টে মনে রাখবা যে যদি আমরা বিক্রিয়াটা বের করতে চাই তাহলে বিক্রিয়া তাপের দুইটা ইকুয়েশন আছে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি মাইনাস বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, অর বিক্রিয়কের বন্ধন শক্তি B1
মাইনাস উৎপাদের বন্ধন শক্তি B2। তাহলে H দিয়ে লিখলে হবে H2 মাইনাস H1, আর B দিয়ে লিখলে হবে B1 মাইনাস B2। ওখানে 2 1, এখানে 1 2, এটা একটু মাথায় রাখি। আচ্ছা, এখন দেখো বিক্রিয়কের মধ্যে কি কি বন্ধন আছে। একটা হচ্ছে হাইড্রোজেনের মধ্যে বন্ধন, মানে HH বন্ধন, তাই না? HH বন্ধন, রাইট? আচ্ছা, প্লাস আর কি আছে দেখি। তারপর দেখো অক্সিজেনের কিন্তু বন্ধন আছে, তাই না? O বন্ধন, O ডাবল বন্ড O, বাট এটা কিন্তু হাফ মোল, তাই না? দেখো এটা কিন্তু হাফ দিয়ে সমতকরণ করা, রাইট? আর উৎপাদের মধ্যে কি আছে দেখো তো, উৎপাদের মধ্যে মিলে আছে H2O, তাই তো? H2O। আচ্ছা, তাহলে H2O বলতে আসলে মেইনলি OH বন্ধন কয়টা বোঝায়? দুইটা বোঝায় না, রাইট? দুইটা বোঝায়। কিভাবে বোঝায় দেখো তো, এখানে একটা H আর এখানে একটা H, তাহলে OH বন্ধন কয়টা হইলো? দুইটা হয়েছে, তাই না? তাহলে এখানে যে তাহলে তুমি বিয়োগ করবা হচ্ছে 2 ইন্টু OH বন্ধন। ওকে, তোমরা কি বিষয়গুলো বুঝতে পারছো? এটা করলে কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? তাহলে আসলে আমরা একটু ভ্যালুগুলো বসায় দেখি কিরকম কি আসে। প্রথম হচ্ছে HH, সেটা কত? সেটা হচ্ছে 102 প্লাস হাফ ইন্টু OO, সেটা হচ্ছে 120। তো 120 এর হাফ কত হয়? 60 মাইনাস 2 ইন্টু OH, সেটা কত? 115। তাহলে 115 ডাবল কত হয় বলতো? 230। 230, এটা কত হবে? মাইনাস 68 কিলো ক্যালোরি হবে। হ্যাঁ, তাহলে আমাদের উত্তর কত দেখো, এই যে মাইনাস 68। ওকে ভাইয়ারা, বিষয়টা বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার। চলো আগাই। 3 নম্বর প্রশ্নটা দেখি। এখানে কি বলেছে? 698 কেলভিন তাপমাত্রা এত চাপে N2 এবং 3H2 2NH3 তৈরি করে। বিক্রিয়ার সাম্যাবস্থায় এত পার্সেন্ট N2 এবং এত পার্সেন্ট NH3 আছে, কেসি কত? তাহলে খেয়াল করে দেখো, মোট চাপ দেওয়া থাকলে আমরা কি বের করতাম? কেপি বের করতাম, তাই না? কেপি থেকে আমরা কেসিতে যাব। আচ্ছা, তাকে আসলে আমরা কেপি বের করি, তাই না? কেপি। আচ্ছা, খেয়াল করে দেখো, কেপি বের করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিক্রিয়ার সবগুলার আংশিক চাপ লাগবে। তুমি এটাও হয়তো জানো যে যদি এরকম শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটাই কিন্তু মেইনলি আমাদের কি বোঝায় বলতো? সেটাই হচ্ছে মেইনলি মোল ভগ্নাংশ বোঝায়, তাই না? 100 মোলে 22 মোল, মোল ভগ্নাংশ হয়ে গেল 100 মোলে 17 মোল, তাই না? তাহলে এখানে প্রত্যেকটা উপাদানে এরকম ভাবে পার্সেন্টেজটা বা মোল ভগ্নাংশ আমাদের জানতে হবে। তাদেরকে আমরা 20 দিয়ে গুণ করবো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমরা আংশিক চাপ পেয়ে যাবো আর কি। আচ্ছা দেখো, এখানে নাইট্রোজেন আছে 22%, আর অ্যামোনিয়া আছে 17%, তাই না? আচ্ছা, তাহলে বলো আমাকে এই হাইড্রোজেন কত পার্সেন্ট থাকবে? 100 থেকে এদের সমষ্টি মেনলি বাদ হবে, তাই না? তাহলে দেখো মেনলি 7 আর 2 হয় 9, এটা বিয়োগ করলে হবে 1, আর হচ্ছে 2 এর হাতে হয় 3, তাই না? তাহলে এটা হবে হচ্ছে মেনলি 61%, তাই তো? 61% হয়। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারলাম। এবার তুমি কি করবা, এখানে আগে ইকুয়েশনে মানটা বসাই না, আগে আমরা সমীকরণটা লিখি, তাই তো? উৎপাদ NH3 হোল স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক, তাই তো? মানে P of N2 ইন্টু P of H2 হোল কিউব। ওকে, তাহলে এবার দেখি, আমরা কিন্তু এখন কি বলে মূল ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছি, তাই না? মূল ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছি। এবার শুধু আমরা মোট চাপ দিয়ে গুণ করে দিব। NH3 জন্য সেটা কত? 17, তাই না? অবশ্যই এটা দশমিকে লিখবো। 17 ইন্টু, এবার মোট চাপ কত? 20 ATM। 20, এটাকে আমরা কি করে ফেলবো? স্কয়ার করে ফেলবো। ডিভাইডেড বাই N2, সেটা কত? 22%, মানে 0.22 ইন্টু 20। হ্যাঁ, এবার এটাকে আমরা কি করব? কিউব করে ফেলবো। না, এটা না, পরেরটা কিউব করবো আর কি। সেটা কত? 61, মানে 0.61, 0.61, এটা হচ্ছে 20। এটাকে আমরা হচ্ছে মেনলি কিউব করব, তাহলে কিন্তু আমরা কি পাবো? কেপির মানটা কিন্তু পেয়ে যাব। আচ্ছা, দেখি কেপির মানটা কিভাবে পাওয়া সম্ভব। আগে একটু হিসাবটা ইজি করে নেই। উপরে 2টা 20, নিচে হচ্ছে 4টা 20, থাকলো কয়টা? নিচে 2টা 20 থাকলো, তাই না? আমার নিচে কিন্তু 400 থাকলো, এটা আমি বুঝলাম। তাহলে 0.17 স্কয়ার, আর নিচে হচ্ছে 0.22 ইন্টু 0.61 কিউব, রাইট? ইন্টু 20 স্কয়ার মানে 400, কত হলো দেখো? 1.44
1.447 into 10 to the power minus 3, 1.447 into 10 to the power minus 3। হ্যাঁ, এটা কিন্তু কেপি মান, বাট আমাকে বলছে কি কেসি এর মান বের করতে বলছে, তাই না? তাহলে আসলে আমরা একটু কেসি এর মানটাও বের করে দেখি। আমরা কিন্তু কি জানি, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। সো আরটি ডেল এন কে এই পাশে নিয়ে আসো, তাহলে কেসি ইকুয়াল টু কি আসবে, কেপি ডিভাইডেড বাই আরটি টু দি পাওয়ার ডেল এন, তাই না? আচ্ছা, এখন এখানে দেখো তো কেপির মানটা আমরা পাইছি হচ্ছে 1.447 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই আর এর মান কত হবে, এখন একটু বুদ্ধি করে বলি। দেখো এটিএম দেওয়া মানে লিটার এটিএম সিস্টেমে বসাইতে হবে 0.0821, আর টেম্পারেচারটা কত 698 কেলভিনে বসাবো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার কত আসবে বলো, উৎপাদের মোল সহগ মাইনাস বিক্রিয়কের মোল সহগ, তাহলে 2 মাইনাস 3 আর একে যোগফল মানে 4, 2 মাইনাস 4 কত আসবে -2, এখানে মাথায় বসাবো হচ্ছে -2। এটা করলে কিন্তু আমরা কেসিটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি গেল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আসলো। এখন আমরা এটাকে ভাগ করব, অ্যান্সারকে আমরা ভাগ করব 0.0821 ইন্টু 698, এটা হচ্ছে টু দি পাওয়ার -2, 4.751 না, 4.751, এটাই কিন্তু আমাদের উত্তর। দেখি তো, হ্যাঁ এই যে দেখো 4.74, তাহলে এটাই আমাদের উত্তর। ওকে, আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, এখানে কি বলছে দেখো, কোন একটি উভমুখী বিক্রিয়া ডেল এন, এটা ডেল হবে, ডেল এন হচ্ছে হাফ, তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 6 গুণ হবে। তাহলে আবার ফর্মুলা বসাও, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এরকম আমরা ফর্মুলা বসাইলাম। এখন প্রশ্নে কি বলে দেখো, কেপি এর মানটা কেসি এর মানের 6 গুণ, অর্থাৎ কেসি এর মানকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু কেপি পাবো। তাহলে কেপি ইকুয়াল টু বলা যায় না যে 6 ইন্টু কেসি, তাই না? 6 ইন্টু কেসি, কেসি এর মানের 6 গুণ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে মেইনলি ডিগ্রি সেলসিয়াসের মানটা বের করতে হবে। আচ্ছা, দেখো আর এর মানটা কিন্তু বলে দিচ্ছি লিটার এটিএম সিস্টেম, সো যদি না বলতো তাহলে আমি এটাই বসাইতাম, টু দি পাওয়ার ডেল এন, সেটা কত হাফ, হাফ মানে কিন্তু স্কোয়ার রুট, তোমরা কি এটা জানো না? অবশ্যই জানো। তাহলে দেখো এখানে কেসি কেসি বাদ যায়, আমাকে কি করতে হবে, টি এর মানটা মিলে বের করতে হবে। দেখো স্কোয়ার রুট এপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে, মানে 6 স্কোয়ার মানে 36 ডিভাইডেড বাই 0.0821, তাই না? এটা কিন্তু আমাদের ক্যালভিনে আসছে, তাই তো? দেখো অপশন কিন্তু কোথাও ক্যালভিন নাই, সব জায়গায় কি আছে, ডিগ্রি সেলসিয়াস আছে, অর্থাৎ এই মানটাকে আমাদের অবশ্যই 273 বিয়োগ করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, আশা করি এটা আমরা বুঝলাম। এবার আসো আমরা এই জিনিস একটু হিসাব করে দেখার চেষ্টা করি হয় কিনা। আচ্ছা, সো 36 বাই 0.0821 মাইনাস 273, 165.49, 165.49 এত ডিগ্রি সেলসিয়াস। কোথাও কি আছে? এই যে এখানে অপশন ই। ক্লিয়ার? চলো আগাই। পরে দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বলছে কি এই কন্ডিশনে 8.5 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, অর্থাৎ এটা আমি 8.5 গ্রাম নিলাম, নিম্নত সমীকরণ মতে বিস্ফোরিত হলে মানে বিক্রিয়া করলে কত আয়তন গ্যাস তৈরি হবে। কোন গ্যাস বলে নাই, তাহলে আমি চিন্তা করব যতগুলা গ্যাসীয় উপাদান আছে সবগুলোর কথাই বলা হচ্ছে। এখানে দেখো নাইট্রোজেনের গ্যাস, এটাও কিন্তু জলীয় বাষ্প গ্যাস, এটা পানি মনে করে না, দেখো জি বলছে মানে জলীয় বাষ্প, এটা কিন্তু একটা গ্যাস, তাই না? চিন্তা করলাম আমরা গ্যাস, আর অক্সিজেন কিন্তু একটা গ্যাস, রাইট? তাহলে এখানে কিন্তু সবগুলোর কথাই মেনলি বোঝানো হচ্ছে। তোমরা কি বিষয়টা বুঝলা? তাহলে তুমি যদি মোল সহগ অনুপাতের সাথে ফ্যামিলিয়ার থাকো তাহলে কিন্তু এটা অনেক ইজিলি এক লাইনে করে ফেলা যায়। কিরকম ভাবে? সমীকরণটা সমতাকরণ আছে, তাহলে তুমি বলতে পারো এইটার 2 মোল বিক্রিয়া করে তৈরি করে গ্যাসের কয় মোল, 2 + 4 + 1, তাই না? সহগ তো নাই মানে 1, তাহলে বলা যায় মোল সহগ অনুপাত অনুযায়ী অ্যামোনিয়াম নাইট্রেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই তাদের সহগ। 7 যোগফল নিব সবগুলা গ্যাসের।
এখন এখানে মেনলি বলছে হচ্ছে এই কন্ডিশন আমাদের আয়তন কত হয়, তাই না? আচ্ছা দেখার চেষ্টা করি। আগে হচ্ছে এখানে আমরা মূল সংখ্যার ফর্মুলা বসাই, ভর দেওয়া আছে মানে W/m ফর্মেট আমাদের বসাইতে হবে। সো W এর মানটা, আচ্ছা আগে আমি ফর্মুলাটা বসাই, W/m, সাথে কিন্তু 2 আছে। আর এখানে আয়তন বের করতে বলছে STB বাদে অন্য একটা কন্ডিশন দেওয়া, তো অবশ্যই কিন্তু আমাদের PV/RT বসাইতে হবে। হ্যাঁ, PV/RT আমাদের বসাইতে হবে, তাই না? এখান থেকে মেনলি ভি এর মানটা বের করলে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এই ভ্যালুগুলো আসলে বসাবো, দেখি পারি কিনা। এখন দেখো তো W ভ্যালুটা কত, 8.5, তাই না? আচ্ছা M এর ভ্যালুটা কত আসবে একটু চিন্তা করি। নাইট্রোজেন হচ্ছে 2টা, তাই তো? তাহলে কত আসে, আমরা হাতে হাতে করার চেষ্টা করি। 7 দুগুণে 14, 14 দুগুণে হচ্ছে 28, তাই না? অক্সিজেন হচ্ছে 3টা, তাহলে 6টা 48, তাহলে এখানে মেনলি 48 আসবে। আর হাইড্রোজেন আছে 4টা, তাই না? 4টা আছে না? আচ্ছা এবার দেখি এখানে আসলে কত আসে। এখানে মেনলি আসে 8 28 হচ্ছে 16, তাই না? 16 আর 4 কত হয়, 20 এর 0 হাতে থাকে 2, তাহলে এখানে আসবে 80। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা এটা বুঝলাম। এবার আসো PV = nRT পার্টটায়, তো প্রেসার কত বলা, 1 atm, তাই না? দেখো এই যে প্রেসার বলা 1 atm, সো 1 atm। আয়তন কত হবে আমি বের করব, আর এর মান কত হবে বলতো, লিটার এটিএম সিস্টেম, সো 0.0821, 7 বসায় নিলাম, 0.0821। আর টেম্পারেচার কত হয়, 250 ডিগ্রি, সো এটার সাথে তুমি 273 যোগ করো। হ্যাঁ, তাহলে 250 এর সাথে তুমি 273 যোগ করে ক্যালভিন নিয়ে যাবা, বুঝতে পারছো কি, ক্যালভিনে নিয়ে যাবো আর কি। এটা কত হয় বলো, এটা হয় হচ্ছে মেনলি 3 7 5 কত হয়, 12 2, হাতে থাকে 1, তাহলে 523, 523, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা তাহলে এখানে যদি আমি ভলিউমটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা কত আসবে দেখার চেষ্টা করি। তুমি চাইলে এটাকে ইকুয়েশন দিয়ে সলভ করে ফেলতে পারো, অথবা সবগুলোকে এই পাশে নিয়ে এসে সলভ করে ফেলতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, আমি একটু সহজভাবে চিন্তা করি। ওকে, তাহলে 8.5 ইন্টু 7 ইন্টু 0.0821 ইন্টু 523, সবগুলোকে আমি এই পাশে আনলাম, ডিভাইডেড বাই 160 গুণ করে নিলাম, কত আসে 15.967, তার মানে 15.97 এত কিন্তু আমাদের লিটার আসবে। কোথাও কি আছে দেখো নাকি, দেখো তো, এই যে 15.9, এইটা, তাহলে এটা আমাদের উত্তর। চলো আগাই। পানিতে একটি লবণের দ্রাব্যতা দেওয়া আছে এরকম এরকম, দেখো এখানে কিন্তু অবশ্যই এককটা দেওয়া আছে, তার মানে এটা যদি তুমি এককহীন ভাবে করো তাহলে কিন্তু ওই যে গ্রাম পার 100 গ্রাম মেথডে করতে হবে, ওটা কিন্তু টাফ হয়ে যায়। তো প্রথম পার্টে আমরা দ্রব এবং দ্রাবকের পরিমাণটা বের করি, সেকেন্ড পার্টে আমরা দ্রাবক দিয়ে মেনলি বাকি অঙ্কটা করি। বাট এখানে কিন্তু ওরকম ভাবে টাফ করার কোনো দরকার নাই, যদি একক দেওয়া থাকে তাহলে হাজারি স্যারে যেভাবে করা হয়েছে আমরা সেভাবেই ঠিক করব। ওকে, আচ্ছা কি বলছে, 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে আমরা তো এখন আর গ্রামে রাখবো না, দ্রবণের ভরটাকে আমরা আয়তনে কনভার্ট করে ফেলবো। কিভাবে, যেহেতু এখানে কোনো রো দেওয়া নাই, তাহলে আমি চিন্তা করলাম রোটা হচ্ছে পানির রো, তার মানে রো ইজ ইকুয়াল টু 1, এটা আমি চিন্তা করলাম, রো ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি বলতো, আমরা কিন্তু এইটাও জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? তাহলে ভি ইকুয়াল টু কি আসবে, এম বাই রো। তাহলে এম এর মান এটা দেওয়া আছে, রো এর মান 1, ভাগ করলে মেনলি এই মানটা আসে, তাহলে আমি বলতে পারি ভি এর মানটা কত আসবে, 245 এত ml। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? যদি একক দেওয়া থাকে তখন কি করবা, গ্রামটাকে ml বানায় ফেলবা, রো দেওয়া থাকলে তো এম কে রো দিয়ে ভাগ করবাই ফর্মুলা মতে, আর না দেওয়া থাকলে এটাই। তো তোমাদেরকে কঠিন লাগলো নাকি বলো তো? সহজ কিন্তু, হ্যাঁ, যেহেতু এখানে কোনো জটিল ক্যালকুলেশন নাই, সো আমি দেখাইলাম না আর কি। কি বলছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা যদি আমি শীতল করি তাহলে কত গ্রাম কেলাসিত হবে, অবশ্যই কেলাসিত হবে, দ্রাব্যতা কমে গেছে, জায়গা কমে গেছে, তাই না? আচ্ছা দেখার চেষ্টা করি, এটা কিন্তু ইজি, কেন, কারণ একক দেওয়া আছে, তো আমি কিন্তু সুন্দর মতো ডেল ডাব্লিউটা এখানে বের করে ফেলবো। উচ্চ তাপমাত্রার ভর, দ্রবীভূত ভর, মাইনাস নিম্ন তাপমাত্রায় দ্রবীভূত ভর, বাকি যে ভরটা থাকে সেটাই কিন্তু আমাদের কেলাসিত হবে, তাই না, তলানিতে জমা পড়বে। আচ্ছা এটা আমি কিভাবে বের করতাম বলতো, এস ইন্টু ভি, তাই না বিষয়টা, রাইট? দেখো তো এটা কিভাবে আসছে, এস ইকুয়ালটা আমরা কি পড়ছিলাম, ডাব্লিউ বাই ভি বলছিলাম না, তাহলে ডাব্লিউ ইকুয়ালটা কি আসবে, এস ইন্টু ভি, বুঝতে পারছি কি? তাহলে দেখো
S2 into B minus S1 into B। ওকে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তো এখানে তুমি দেখো তো S2 মানটা কত বলা, 360। এটা হচ্ছে S2 আর এটা হচ্ছে S1, গ্রাম পার লিটার ইউনিটে আমরা বসাই, তাহলে 360 মাইনাস ওটা বলো কত, S1 টা 275। এই ভিটাকে কমন নিয়ে এখন বসাই, অবশ্যই লিটারে বসাইতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, 245, মানে এটাকে তুমি লিটার নিয়ে যাও, 0.245। ওকে, আচ্ছা, সেটা করলে কিন্তু আমরা কি পাচ্ছি, গ্রামে উত্তরটা পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা এখানে দেখি ক্যালকুলেট করতে পারি কিনা। 360 মাইনাস 275 ইন্টু 0.245, এটা কত আসে, 20.825, 20.825 এত গ্রাম। ওকে, এই দেখো অবশ্যই দেখছো মানগুলো কত কত কাছাকাছি দেওয়া, তাহলে একটু আমরা কেয়ারফুল হয়ে এটা অ্যান্সার করব। তাহলে 20.825। চল আমরা আগাই। দেখো এখানে 0.25 মোলার ইথানোয়িক অ্যাসিড এত ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েট মিশ্রিত করলে দ্রবণটির দ্রবণে H3O+ মানে H+ এর ঘনমাত্রা এত হবে। হ্যাঁ, মনে রাখতে হবে গ্রাম আয়ন মানে কি বোঝায়, মোল বোঝায়। হ্যাঁ, এটা কি একক, মোল পার লিটার একক, মোলার একক, তাই না? তারপর নতুন কোনো একক না, এটা তোমরা অনেকেই ভুল করছো, গ্রাম পার লিটারকে আবার মোল পার লিটারে কনভার্ট করতে গেছো না। গ্রাম আয়ন মানেই হচ্ছে মোল, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আসো একটু বাফারের ফর্মুলাটা বসাই। pH ইকুয়াল টু pKa প্লাস লগ, উপরে হচ্ছে সল্টের মোল সংখ্যা, হ্যাঁ উপরে হচ্ছে আমাদের সল্টের মোল সংখ্যা, নিচে হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, তাই না? এরকম বিষয়টা, সল্ট আর নিচে হচ্ছে অ্যাসিড। আচ্ছা আসো, এবার দেখো আমি কি করব, দুই সাইডে হচ্ছে মানে pH-টাকে আমরা ভাঙে ফেলবো, তাহলে কি আসবে সেটা, মাইনাস লগ অফ H+, এই ক্ষেত্রে সেটা হচ্ছে H3O+। ওকে, আচ্ছা, আর এটাও কিন্তু আমরা একই কাজ করব, মাইনাস লগ অফ Ka, তাই না? আচ্ছা, Ka এটা কত দেওয়া, 1.8 10 টু দি পাওয়ার 1.8 10 টু দি পাওয়ার -5। ওকে, আর এখানে কি দেওয়া, প্লাস লগ, উপরে হচ্ছে সল্টের মোল সংখ্যা। দেখো বলছে কিন্তু এখানে কি বলছে, কত গ্রাম লাগবে, তাই না? তাহলে সল্টকে তুমি W/M এ কনভার্ট করে ফেলো, তাহলে সল্টের ভর বাই সল্টের আণবিক ভর বা মোলার ভর, যেটাই বলো না কেন। কিভাবে বের করবা, সোডিয়াম ইথানয়েট তার মানে CH3COON, এটার ভর আমরা বের করব, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা দেখি তো বের করা যায় কিনা। 12 12 24, সোডিয়াম হচ্ছে 23, তাই না? আর হচ্ছে দেখো 16 দুগুণে 32, অক্সিজেনের জন্য হচ্ছে হাইড্রোজেন 3টা, তাই না? ঠিকঠাক লিখছি না? তাহলে এটা একটু হিসাব করি, দেখো কত আসে এটা, 23 আর 3 হচ্ছে 26, 26 আর 24 হয় 50, 50 আর 32 কত হয় বলতো, এখানে হয় হচ্ছে 50 আর 32, তাহলে 2 82, তাই তো? তার মানে এখানে মেনলি ভরটা কত আসে, 82। আর নিচে হচ্ছে আমাদের অ্যাসিডের কাহিনী, দেখো অ্যাসিডের ঘনমাত্রা বলা আছে, আয়তন বলা আছে। সো ঘনমাত্রা 0.25 এবং আয়তন 200 ml, অবশ্যই তুমি লিটার নিয়ে যাবা। ওকে, তো এটা করলে কিন্তু উত্তর আসবে না, অবশ্যই আমাদের লাগবে হচ্ছে, আচ্ছা কি লাগবে, ডাব্লিউ এর মানটা লাগবে, তাই না? আমাদের কিন্তু লাগবে ডাব্লিউ এর মানটা, এটা মানে কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে, তাহলে আমি এই মানটাও চাইলে বসায় দিতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তার সাথে তাহলে আমরা একটু বসাই দিই, তাহলে একটু বেটার হয়। এই মানটা কিন্তু আমরা কি করতে পারি, এখানে বসাই দিতে পারি। সেটা কত, 1.5 10 টু দি পাওয়ার -5, এটা কিন্তু আমরা বসাই দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝছো। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে ডাব্লিউ মানটাকে সলভ করবো, তাহলে কিন্তু হয়ে যায়। এখন এখানে তুমি ডান বাম করে সলভ করতে পারো, বাট আমার মনে হয় এরকম বড় বড় ইকুয়েশন গুলায় তুমি যদি ক্যালকুলেটরে সলভ করে ফেলো তাহলে আরো বেটার হয়। হ্যাঁ, আমার কাছে আসলে পার্সোনালি মনে হয়। তো আসলে আমরা সেই কাজটাই করি এখানে। হ্যাঁ আসো, তাহলে এখানে আমরা কি করব, মাইনাস লগ 1.5 10 টু দি পাওয়ার -5, অবশ্যই এখানে আলফা দিয়ে ইকুয়াল দিবা ইকুয়েশনের জন্য, মাইনাস লগ 1.8 10 টু দি পাওয়ার -5 প্লাস
লগ, এখানে ডাব্লিউ আমি ধরলাম, সেটার জন্য আমরা এক্স ইউজ করলাম, আমরা চলক ইউজ করলাম আমার ইচ্ছা। হ্যাঁ, এখানে হচ্ছে 82, হচ্ছে 82.25 ইন্টু 0.2। তোমাকে যে আমার মতো করেই বসাইতে হবে কোনো কথা নাই, তোমার যদি আরো বেটার কোনো অপশন থাকে, আর যদি বেটার কোনো অপশন থাকে সেটা কিন্তু তোমরা মানে ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এরকম বিষয়টা। আর অবশ্যই এখানে কিন্তু ইকুয়াল দিবা না, যে ভুলটা আমি ট্রাই করলাম, ইকুয়াল দিয়ে ফেলছে না, এই ইকুয়াল দিলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু এই যে এই ইকুয়ালটা দিতে হবে, অর্থাৎ আলফা দিয়ে করবা না, শিফট দিয়ে তুমি এখানে সলভ করবে আগে, তারপর তুমি ইকুয়াল দাও। দেখো কত আসছে 4.92। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর, তাই না? দেখছো 4.92, উপরে ভ্যালুটা দেখো, তাহলে 4.92। ওকে, এত গ্রাম কোথাও আছে নাকি দেখি তো 4.92, এই যে, বুঝতে পারলাম, ইজি। চলো আগাই। দেখো এখানে কি দেওয়া আছে, SN2 প্লাসের ঘনমাত্রা দেওয়া আছে, নার্নেসের সমীকরণের অঙ্ক, ঠিক আছে। এখন বলছে কি এখানে তড়িৎচালক বলটা কত হবে, আদর্শ বলা উচিত না, প্রমাণ কন্ডিশনে কিন্তু এখানে একটা বিভব দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি যে অপ্রমাণ অবস্থার বিভবটা, এটা কি আসে বলতো, প্রমাণ অবস্থার বিভব। হ্যাঁ, তারপর কি ছিল, মাইনাস RT/NF, তাই না, RT/NF। তারপর এখানে কি ছিল, লন উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদে তৈরি হচ্ছে SN2 প্লাস, তাই তো, SN2 প্লাস, এটার মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কে ছিল কে, SN, এটার ঘনমাত্রা আমরা 1 মোলার ধরি, সো এটার বসানোর প্রয়োজন নেই। আচ্ছা, দেখার চেষ্টা করি এটাকে আমরা পারবো কিনা। এটার মান কিন্তু দেওয়া আছে, সেটা কত, 0.14। ওকে, এখন আসলে তাহলে আর এর মানটা কত বসাবো, আমাদের কমন সেন্স কি বলে, ভাই এখানে তো লিটার দেওয়া আছে, তাহলে আমি হচ্ছে লিটার টাইম সিস্টেমে মানটা বসাই। বাট মনে রাখবা যে ভাইয়া আমাদের যে এককটা আমরা বের করব সেটা হবে ভোল্ট, এসআই ইউনিট। সো আর এর জন্য কিন্তু আমাদের এসআই ইউনিটটাই বসাইতে হবে। সেই এসআই ইউনিটের মানটা কত বলতো, 8.314, তাই না? আচ্ছা, টেম্পারেচার কত, 45, 273 যোগ করো তো, 273, তাহলে কত হবে, 5 এ 3 হয় 8, তাই না? আচ্ছা, 7 4 হয় 11, তাহলে 318, তাই না? এরকম বিষয়টা। হ্যাঁ, 318, তার মানে এটা আসবে হচ্ছে 318 ডিভাইডেড বাই n, কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয় SN থেকে SN2 প্লাস, তার মানে 2 মোল ইন্টু 96500। হ্যাঁ, এখানে আবার পাকনামি করে ওই যে 0.0592 এর এটা যে শিখছো সেটা বসাবা না। হ্যাঁ, ওইটার জন্য কিন্তু তাপমাত্রা 25 ডিগ্রি হওয়া লাগে, এই পাকনামিটা করা যাবে না, 0.03, তাই না, ঘনমাত্রা। আচ্ছা, এটা করলে কিন্তু আমরা কি পেয়ে যাব, এখানে উত্তর পেয়ে যাব। আসো তাহলে করি, এখানে 0.14 মাইনাস 8.314 ইন্টু 318 2 ইন্টু 96500, তারপর হচ্ছে লন 0.03 0.188 এত ভোল্ট। তোমরা কি বুঝতে পারছো, 0.188। ওকে, আচ্ছা, এটা মনে হয় আমাদের প্রশ্নের মধ্যে মিস্টেক ছিল, সঠিক উত্তরটা ছিল না, বাট তোমরা আশা করি সঠিক কিভাবে করতে হয় বুঝে ফেলছো। চলো আমরা আগাই। এখন দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে, যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো, এই দ্রবণ দ্বারা আমি 15 ml আয়তনের নমুনা আয়রন 2 সালফেট দ্রবণটাকে সম্পূর্ণরূপে প্রশমিত করলাম। তার মানে এখানে কি দেওয়া আছে, FeSO4, তাই না? আচ্ছা, এখন বলছি কি আয়রন 2 সালফেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত। তাহলে এখানে তুমি কিন্তু দুটো অ্যাপ্রোচে অঙ্কটা করতে পারো। একটা হচ্ছে এইচএসসি যে অ্যাপ্রোচটা ছিল, তুমি হচ্ছে আগে এই কোশ্চেনটা লিখবা, সমতাকরণ করবা এক লাইনে, তারপর হচ্ছে তুমি এখানে মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করবা, তাই না? একটু লেন্দি হয়ে যায়, তাহলে শর্টকাটে কিভাবে করা যায়, তুল্য সংখ্যার কনসেপ্ট দিয়ে। জারক বিজারকের ক্ষেত্রে মনে রাখবা, যত মোল ইলেকট্রনের বা যতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয় সেটাই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা হয়। জারক তো ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। বিজারক তো ইলেকট্রন ছাড়ে, তাহলে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা, একটু মনে রাখি। তাহলে এখানে খেয়াল করে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে 7+ থেকে 2+ চলে যায়, এখানে আলটিমেটলি তার তুল্য সংখ্যা কত আসবে, 5, তাই না? আয়রন 2 সালফেট 2+ থেকে 3+ চলে যায়, তার মানে এখানে তার তুল্য সংখ্যা কত হবে, 1। এটা আমরা একটু মাথায় রাখি। বলতে পারো ভাই সালফিউরিক অ্যাসিডের জন্য একটু বলেন, ভাই এটা তো একটা মাধ্যম তৈরি করে,
এটার সাথে কিন্তু জারক বা বিজারক বিক্রিয়া করে না। তার মানে এখানে কি পরিমাণ দেওয়া আছে সেটা দিকে তুমি তাকাবেই না। ওকে, থাকতে পারে, যে কোনো পরিমাণে থাকতে পারে, যেটাই ইচ্ছা থাকুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো তুমি জাস্ট মনে রাখবা এখানে জারক এবং বিজারকের বিক্রিয়া হয়, অ্যাসিডটা জাস্ট মাধ্যম হিসেবে কাজ করে। আচ্ছা, মোলার ঘনমাত্রা কত হবে? আচ্ছা, আগে আমরা একটু অঙ্কটা করি, হ্যাঁ, দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি জানি? তাহলে এখন তো আমরা তুল্য সংখ্যার বিষয়টা বুঝলাম। তো তুল্য সংখ্যা দিয়ে যদি আমি করতে চাই তাহলে মনে রাখবো যে যার যার তুল্য সংখ্যা তার তার মোল সংখ্যা গুণফল সবসময় কনস্ট্যান্ট আসে। তাহলে আমি যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা নেই, অবশ্যই এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা বসাইতে হবে, ইকুয়াল টু FeSO4 এর মোল সংখ্যা নিলে অবশ্যই তার তুল্য সংখ্যা এখানে আমাদের বসাইতে হবে। ওকে, আচ্ছা দেখার চেষ্টা করি। আমাকে বলছে এখান থেকে মিললি বের করতে হবে। আচ্ছা, আমি আগে মানটাই বসাই। এটা কত আসবে? 20 ml। তো আমাদের এখানেও কিন্তু মনে হয় ml দেওয়া আছে, তো আমরা ml বসাই। 20 ml, ঘনমাত্রা হচ্ছে 0.03 × 5। এটার জন্য একই রকম ভাবে দেখো 15 ml আমি এখানে মোলার ঘনমাত্রা বের করতে চাচ্ছি, আর তো 1, তাই না? সেখান থেকে হিসাব করলে কিন্তু আমি এস এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তো অনেকে এখানে প্রশ্ন একটা জাগে। আচ্ছা, কি প্রশ্ন জাগে আমি বলতেছি। 20 × 0.03 × 5 ডিভাইডেড বাই 15, 1.5 মানে 0.2 এত মোলার। তো অনেকে এখানটা প্রশ্ন জাগে যে ভাই আপনি যেহেতু ঘনমাত্রা বের করতেছেন, তো এখানে কিন্তু আয়তন দিয়ে ভাগ দেওয়া লাগে মোল সংখ্যাকে, তাই না? তাহলে আমি এই আয়তনটাকে কেন ক্যালকুলেট করতেছি না? প্রশ্ন এরকম জাগতে পারে না? তুমি প্রশ্নের মধ্যে একটু খেয়াল করে দেখো তো কি বলছে। তো বলছে দেখো আয়রন টু সালফেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত হবে। এখন আয়রন টু সালফেট দ্রবণটা কিন্তু আমরা নমুনা হিসেবে এখানে নিছি, তাই না? মানে আগেই আমরা নিয়ে ফেলছি। তো খেয়াল করে দেখো আগে যে দ্রবণটা আমরা এখানে ব্যবহার করলাম সেই দ্রবণের একটা ঘনমাত্রা ছিল না? সেটা কি এইটার সাথে মেশানো ছিল? না, এটা কিন্তু এইটার সাথে মিশ্রণ ছিল, তাই না? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে মিশানো ছিল। তার মানে এই আয়রন টু সালফেটের ঘনমাত্রা কিন্তু সালফিউরিক অ্যাসিডের আয়তন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে সালফিউরিক অ্যাসিডে আমি আয়তনটাকে কাউন্টই করব না। এটা তোমরা অনেকে এখানে মিস্টেক করতে গেছো, এটাকে আসলে এখানে মোল সংখ্যা বের করে আয়তন দিয়ে ভাগ করতে গেছো, দেখছো যে উত্তর মেলে না, তাই না? সো এটা একটু আমরা মাথায় রাখি যে এখানে আমি অ্যাসিড থাকলে অ্যাসিডের কোনো মোল সংখ্যা, আয়তন, ঘনমাত্রা কোনো কিছুই আমি কাউন্ট করব না। হ্যাঁ, তোমরা কি কথাগুলো বুঝতে পারছো? কঠিন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা। হ্যাঁ, আচ্ছা, পরেরটা আসো যে 10 গ্রাম সোডা ক্ষারে কত মোল পানি আছে। হ্যাঁ, দেখো প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল, তাই না? দেখো তো প্রশ্নটা কিন্তু অনেক সিম্পল মনে হচ্ছে ভাই, এক লাইনের অঙ্ক, বাট এই যে সোডা ক্ষার বলতে কি বোঝায় এটা তোমরা অনেকেই বোঝো নাই। ইভেন আমি এটা বুঝতে পারতেছিলাম না যে সোডা ক্ষার বলতে এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বোঝাচ্ছে, পটাশিয়াম কার্বনেট বোঝায়, নাকি পটাশিয়াম বাইকার্বনেট বোঝায়, না কি বোঝায়, তাই না? আচ্ছা, সো আমি যদি এক্সাম দিতাম আমি কিন্তু এটা স্কিপ করতাম, যেহেতু আমি এটা বুঝতেছি না, সহজ অঙ্ক, বাট আমি সেটা বুঝতেছি না, শুধু মাইনাস খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তো মেইনলি এখানে সোডা ক্ষার বলতে মেইনলি বোঝায় হচ্ছে ওয়াশিং সোডাকে, সোডিয়াম কার্বনেট ডট 10 অণু পানি, এরকম। তো এটা কিন্তু পরীক্ষার হলে মনে করাটা খুবই টাফ, আমি জানি, যেহেতু এখানে কি বেকিং সোডা বোঝাবে নাকি ওয়াশিং সোডা বোঝাবে আমি কেন বুঝবো, তাই না? এটা কিন্তু পরীক্ষার হলে মনে রাখা খুবই টাফ, বা মনে করা খুবই টাফ, সমস্যা নেই। এখানে মিললি সোডিয়াম কার্বনেট 10 অণু পানি কিন্তু হচ্ছে। এখন বলছে কি কত মোল পানি আছে, তার মানে পানি হিসাবটা মিললে বের করতে বলা হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে তুমি মোল সহগ অনুপাতটা অ্যাপ্লাই করতে পারো। দেখো 1 মোল সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 10 মোল পানি, তার মানে বলতে পারি আমাদের এই যে ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট 10H2O ডিভাইডেড বাই কত মোল, এটা 1 মোল। এখানে আমি কত মোল পানি পাবো বলো তো? পানি পাবো হচ্ছে 10 মোল, তাই না? দেখো 10 মোল পানি আছে, তাই না? অনেকে বলতে পারো ভাই এখানে আপনি পানিটা কেন রাখছেন, পানি তো আপনি সরাই ফেলতেছেন। দেখো ভাই আমি তো ক্যালকুলেশন করতেছি, তাই না? আমি তো এখানে বিক্রিয়া করতেছি না। আবার দেখো এই 10 গ্রাম কিন্তু পুরো জিনিসটার ভর, তার মানে এখানে কিন্তু পানিও আছে। এই 10 গ্রামের মধ্যে শুধুমাত্র সোডিয়াম কার্বনেট না, শুধুমাত্র যে পানি তাও না, এর মধ্যে পুরোটাই আছে, এই জন্য আমাকে পুরোটাই ক্যালকুলেশনে আনতে হবে। আচ্ছা, আসো তাহলে এবার আমরা এখানে দেখার চেষ্টা করি কিরকম ভাবে কি আসে। আমাদের বলছে কি কত মোল পানি, তার মানে এখানে এই জিনিসটা মিলে বের করতে হবে, তাহলে NH2O, তাই তো? আচ্ছা, আমাদের এখানে মিললে সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, এটার ভর বের করব। আচ্ছা দেখি আগে 10টাকে এই পাশে নিয়ে আসি। W মানটা কত দেখো 10, এটা কিন্তু আমাদের W মান, ডিভাইডেড বাই
এটার মোলার ভর, তাই না? আচ্ছা আমি এখানে দেখাই দিই, 23 দুগুণে 46, তাই তো, প্লাস 12, 6 8 48 প্লাস 10 মোল পানি, তার মানে 180, তাই তো। আচ্ছা এরকম করলে কিন্তু আমরা মোল সংখ্যাটা পেয়ে যাব। আসলে তাহলে আমরা একটা হিসাব করে ফেলি, উপরে হচ্ছে 100 আর নিচে হচ্ছে 46 প্লাস 12 প্লাস 48 প্লাস 180, হ্যাঁ, তাহলে এটা কত আসে? 0.349, 0.349। আর লেখা লাগবে না, একটু লিখলেই হচ্ছে, কারণ একটু লিখলে কিন্তু আমাদের অপশনের সাথে মিলে যায়, হ্যাঁ, তাই না? চলো আগাই। কি বলছো দেখো, ইথানল এবং অ্যাসিটালডিহাইড এই মিশ্রণ হচ্ছে এত গ্রামকে, এই মিশ্রণের এত গ্রামকে আমরা ফেলিং দ্রবণ সহ বিক্রিয়া দিলাম। এখন বলো ফেলিং দ্রবণ কার সাথে বিক্রিয়া করে? জৈব রসায়নের কনসেপ্ট, শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে সে কি ইথানলের সাথে বিক্রিয়া করে? না। তার মানে ও যে অদক্ষেপটা তৈরি করে, লালচে বর্ণের অদক্ষেপ কিউপ্রাস অক্সাইড, এটা কিন্তু শুধুমাত্র অ্যাসিটালডিহাইডের সাথে বিক্রিয়া করেই তৈরি হচ্ছে। এই টোটাল পরিমাণের মধ্যে অ্যাসিটালডিহাইড কত পার্সেন্ট সেটা আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা তাহলে আগে আসলে আমরা একটু বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে ইথানল CH3CHO, তাই না? এটার সাথে তুমি ফেলিং দ্রবণে বিক্রিয়া দিচ্ছ, তার মানে কিউপ্রাস অফ হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে বিক্রিয়া করে প্রথমে তৈরি করবে হচ্ছে কিউপ্রাস অক্সাইডের লাল অদক্ষেপ, তাই না? তারপর তৈরি করবে কি সমকার্বনের অ্যাসিডের লবণ, তার মানে তোমরা কি এসব জানো না? আশা করি এটা জানো। যারা একটু জৈব রসায়নে দুর্বল তারা হয়তো এটা অ্যান্সার করো নাই, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। এবার আসো একটু সমতাকরণের চেষ্টা করি। তো দুইটা আছে, সো 2 দিয়ে তুমি গুণ করে দাও, হ্যাঁ। আচ্ছা এবার তুমি এখানে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করো, বাকিটা মিলানো কিন্তু খুবই টাফ হয়ে যাচ্ছে, তাই না? তুমি অক্সিজেন নিয়ে একটু চিন্তা করো তো কি হচ্ছে এখানে। এখানে আছে একটা অক্সিজেন, এখানে আছে দেখো 2 দুগুণে 4টা অক্সিজেন, আর এখানে আছে একটা, তাহলে 6টা অক্সিজেন হয়ে গেল। এখানে দেখো একটা 2 এর 3টা, তাই না? আমাকে 6টা বানাইতে হবে, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে, 3 এ 3 6, বুঝছো? তুমি কিন্তু চাইলে এখানে হাইড্রোজেন নিয়েও চিন্তা করতে পারতো, সেম হইতো। তো আমাদের লাগবে কিন্তু হচ্ছে মেইনলি এইটা এবং এইটা, এটা সব কিন্তু এক, সো এটা কিন্তু কোনো প্যারা নাই, এটা একটু মাথায় রাখি। সো এখানে আমি কি করতে পারি, তাহলে মোল সহগ অনুপাতে অ্যাপ্লাই করতে পারি। এটা মোল সংখ্যা বাই সহগ which is equal to 1 দেওয়া লাগবে না, ইকুয়ালস এটার মোল সংখ্যা বাই সহগ which is equal to 1 দেওয়া লাগবে না। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এটার পরিমাণ দিয়ে আমি এটার পরিমাণটা বের করার চেষ্টা করব, দেখি বের করতে পারি কিনা। আমি এটার পরিমাণ মিললে বের করবো, তাই না? ডাব্লিউ মানটা মিললে এখানে বের করবো। আচ্ছা এটা ভর কত হয় দেখো তো, বের করা সম্ভব কিনা দেখো। 12 12 12 24 প্লাস 4টা হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন, তাই না? এই আচ্ছা এখানে দেখো এখানে কত গ্রাম পড়ছে, 1.2 গ্রাম। এখানে কত দেখো 63.5, সেটাকে তুমি 2 দিয়ে গুণ করবা প্লাস 16। ওকে, আগে গুণের কাজ তারপর কিন্তু যোগের কাজ, এটা একটু মনে রাখবে, হ্যাঁ। তোমরা এটা আবার অনেকে কনফিউজড হয়ে যাও। সিম্পল জিনিস মনে রাখলে ভাই ভালো করা সম্ভব, হ্যাঁ। খুব যে কঠিন জিনিস তোমার পারা লাগবে, হ্যাঁ, খুব যে ইন্ডিয়ান বই তোমার সলভ করা লাগবে এমন কোনো কথা নাই কিন্তু, হ্যাঁ। আচ্ছা আসো তাহলে আমরা আস্তে আস্তে হিসাব করে ফেলি। 1.2 মাল্টিপ্লাইড বাই 24 প্লাস 4, 4 16 কত হয় 20, তার মানে 44, তাই তো? 44 না? 44। আচ্ছা ঠিক আছে গেল এটা। তারপর দেখো এটা নিচেটা কি 63.5 ইন্টু 2 প্লাস 16, এটা আসা হচ্ছে 0.3692, 0.3692 এত গ্রাম, তাই না? বাট আমি টোটাল পরিমাণ কত নিচ্ছিলাম, এটা নিচ্ছিলাম, তাহলে বাকিটুকু আমাদের ইথানল, তাই না? বাট আমাকে বলছে কি অ্যাসিটালডিহাইডের শতকরা পরিমাণ বের করো, 100 গ্রামে কত গ্রাম আছে সেটা তুমি আসলে বের করে দাও। আচ্ছা আসো বের করি, তাহলে শতকরা পরিমাণটা কত আসবে, তাহলে শতকরা অ্যাসিটালডিহাইডের পরিমাণ। খুব বাংলা কথা কিন্তু অ্যাডমিশনে লেখার দরকার নেই, তোমরা কিন্তু এটা আবার ঝামেলা করো, অনেক বেশি বাংলা কথা লিখতে চাও, এত সময় কি আছে ভাই বলো তো? আমার অ্যাসিটালডিহাইডের পরিমাণ ডিভাইডেড বাই টোটাল পরিমাণ ইনটু 100, শতকরা বের হয়ে গেল।
আচ্ছা আসো তাহলে আমরা এটা করি। হ্যাঁ, তাহলে আসো অ্যান্সার ইন্টু 100 বাই 0.535, এটা কত? 69.01। 69.01 এত পার্সেন্ট। কোথাও কি আছে নাকি দেখি তো, এখানে আছে। ওকে, মনে হয় এটাও মনে হয় অপশনের সঠিকটা ছিল না। যাই হোক, সমস্যা নাই, তোমরা তো অলরেডি প্রশ্নের সলভটা তো দেখিয়ে ফেলছো, তাই না? রেজাল্টও তো হয়ে গেছে, প্যারা নাই। আমরা জাস্ট এখন সঠিক পদ্ধতিটা দেখতেছি যাতে সামনের এক্সামে আমাদের কোনো সমস্যা না হয়। পরের প্রশ্নটা দেখি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে 39.2% ভর হ্রাস পায়। ওকে, এত ইউনিভার্সাল কথা। তারপরে দেখো এখানে কি বলছে যে পটাশিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, এই জিনিসটার 1 গ্রামের মিশ্রণ আমি নিলাম, তাপ দিয়ে দেওয়ার পর আমাদের 0.16 গ্রাম ভর হ্রাস পায়। খেয়াল করে দেখো এখানে বলাও আছে আবার সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে কোনো পরিবর্তন হবে না তাপ প্রয়োগে, অর্থাৎ এই যে ভরটা হ্রাস পাইলো এটা কিন্তু পুরোপুরি পটাশিয়াম ক্লোরাইডের জন্য হ্রাস পাইছে, তাই না? পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে তাপের প্রভাবে বিয়োজিত হয়ে গেছে, যার ফলে এখানে একটা গ্যাসীয় উৎপাদ তৈরি হয়েছে, যার ফলে এটা ভরটা হ্রাস পাইছে। সোডিয়াম ক্লোরাইডের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। বলছে কি এখানে মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ কত আমাকে বের করে দাও। তাহলে যেহেতু বুঝতে পারলাম সোডিয়াম ক্লোরাইডের এখানে বিক্রিয়ার কোনো হাত নাই, সো আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে অত বেশি কনসার্ন হব না। মেইনলি দেখবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটাকে আমি কি করলাম, তাপ দিলাম। তাপ দিলে এখানে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাস। ওকে, তুমি এখানে সমতকরণ করো। এখানে যদি তুমি 2 দিয়ে দাও, এখানে 2 দেওয়া লাগবে, 3 দেওয়া লাগবে। আমাদের লাগবে হচ্ছে, দেখো এটা কিন্তু একটা লবণ, তাই না? আর এটা কিন্তু একটা গ্যাসীয় উপাদান। তো আমার কিন্তু এটা নিয়ে এখন কনসার্ন, তাই না? এটা নিয়ে কনসার্ন আর এটা নিয়ে হচ্ছে মেইনলি কনসার্ন। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এটা কত গ্রাম চলে গেছে, 0.16 গ্রাম। তার মানে এটার ভরও কিন্তু আমরা জানি। হ্যাঁ, আমরা কিন্তু অক্সিজেনের ভরটাও কিন্তু জানি। ওকে, সেখান থেকে আমি এটার ভর বের করবো, তাইলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। শতকরা পরিমাণ বের করার পরে কোনো বিষয় না। তাহলে আসলে আমরা একটু মোল সহগ অনুপাতটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এইটার মোল সংখ্যা বাই সহগ ইকুয়াল টু এটার মোল সংখ্যা বাই সহগ। আচ্ছা আসো, এখন এটা আমি কিভাবে মোল সংখ্যাটা বের করতে পারি, W/M। আমি তো W মানটাই বের করব, তাই না? W মানটাই মিলে বের করবো। এমটা কত আসে দেখো, পটাশিয়াম হচ্ছে 39। আচ্ছা আমি এখানে বসাই দিই, পটাশিয়াম 39, এটা হচ্ছে 35.5, আর এটা হচ্ছে 3 × 16 মানে 6 × 8 = 48। অবশ্যই নিচে কিন্তু 2 দিতে ভুলবা না। আমি স্টুডেন্ট অবস্থায় এই ছোট ছোট জিনিসগুলো ভুল করতাম, এই যে 2 দিছি না, এখানে 2 দিতাম না, ওটা মিস্টেক করে। তো এগুলো তোমরা একটু মাথায় রাখবা। 0.16 গ্রাম, তার মানে W এর মান হচ্ছে 0.16, আর M এর মানটা কত, 16 × 32। অবশ্যই 3 দিয়ে গুণ দিবা। আচ্ছা, তো এখানে আমি কি করতে পারি, W এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, তো যেহেতু এখানে বোঝা যাচ্ছে সিম্পল জিনিস, 0.16 ইন্টু 2 ইন্টু 39, অবশ্যই ব্র্যাকেটটা দিবা, তাহলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। হ্যাঁ, প্লাস 48 গেল। হ্যাঁ, এটা গেল। নিচে হচ্ছে 3 × 32, এটা কত আসবে বলো, 0.4083। 0.4083 এত গ্রাম। বাট আমি নিচ্ছিলাম কিন্তু 1 গ্রাম, তাই না? তাহলে আমার শতকরা পরিমাণ কত আসবে, আগের অঙ্কটার মতোই দেখি। তাহলে আমি যদি শতকরা পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা বের করতে চাই, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের ভর ডিভাইডেড বাই টোটাল ভর which is equal to 1 গ্রাম ইন্টু 100%, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, এটা কত আসবে, 40.83%। ওকে, 40.83, এই দেখো এটা। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারলাম। গেল, চলো আসলে আমরা পরের অঙ্কে দেখি। 13 নম্বর প্রশ্ন, একজন হিমালয় পর্বত আরোহীর দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয়। একদিনের যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজের জারণকালে অক্সিজেন সিলিন্ডার হতে ব্যয়িত অক্সিজেনের আয়তন STP-তে কত হবে? তাহলে আমাদের প্রথমে ইকুয়েশনটা লাগবে। আসো লিখি। আমাদের প্রথমে হচ্ছে গ্লুকোজ, তাই না? C6H12O6, এটা হচ্ছে জারিত হচ্ছে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। হ্যাঁ, সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তাহলে এখানে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড এবং তৈরি হবে হচ্ছে পানি। সমতকরণ করো, এখানে 6, এখানে 6, এখানে 6, করতে করতে মুখস্থ হয়ে গেছে, তাই না? তোমরা যে এই বিক্রিয়াটা পারো না তারা কিন্তু একদম ধরা খাইছো নাকি।
তাহলে দেখো এখানে মেনলি আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে এই যে গ্লুকোজ, লাগবে হচ্ছে অক্সিজেন, তাই তো, এগুলোই তো মেনলি লাগতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আবার এখানে মোল সংখ্যক অনুপাতটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। তাহলে এইটার মোল সংখ্যা C6H12O6/1 না দিলেও চলতো, ডিভাইডেড বাই ইকুয়ালস টু অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই 6। ওকে, আচ্ছা অবশ্যই খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটু দেখি, একটু বিষয়টা দেখি, কত গ্রাম গ্লুকোজ লাগতেছে, 35 গ্রাম, আর সেটা কিন্তু প্রতি ঘন্টায়। আমাকে বের করতে বলছে কি একদিনের যাত্রায়, তার মানে একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা ভাই। তার মানে একদিনে কতটুকু গ্লুকোজ লাগবে, 35 গুণ 24, তাই না? প্রতি ঘন্টার হিসাব ইন্টু প্রতিদিনের হিসাব, রাইট? তাহলে দেখো আমরা কিন্তু ভরটা পেয়ে গেলাম একদিনের, ডিভাইডেড বাই তার মোলার ভর, সেটা কত 180, তাই না? গ্লুকোজ বের করে দেখো, তুমি বের করে দেখো, কার্বন 12, হাইড্রোজেন 1 আর অক্সিজেন হচ্ছে 16, হিসাব করে দেখো 180 আসবে। তাই আমরা করতে করতে কিন্তু মুখস্থ করে ফেলছি, এই জন্য আমি সরাসরি মুখস্থ ভ্যালুই বসাইলাম। এবার দেখো মোল সংখ্যা এসটিপি তে বের করতে বলছো, V/22.4 ইন্টু 6, হ্যাঁ 6 যেহেতু আছে, সো এটা হিসাব করলে কিন্তু আমরা কি করব, বি এর মানটা বের করে ফেলতে পারবো। আসো তাহলে আমরা একটু করে ফেলার চেষ্টা করি। আচ্ছা দেখো তাহলে এখানে 35 ইন্টু 24 ইন্টু 22.4 ইন্টু 6, নিচে হচ্ছে আমাদের 180, কত আসবে এটা, 627.2, 627.2 এত লিটার। হ্যাঁ এই যে দেখো অপশন ডি। বুঝতে পারলাম বিষয়টা, আশা করি এটা আমাদের ক্লিয়ার। চল আমরা আগাই। আচ্ছা এরপর দেখো অঙ্কটা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিতা, এক্সট্রা সিলেবাসের প্রশ্ন, অনেকে পারো নাই, ওকে আন্ডারস্ট্যান্ডেবল। তড়িৎ দ্বারা দুইটি মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, হ্যাঁ মধ্যবর্তী দূরত্ব কত, 1 সেন্টিমিটার, মানে এল এর মানটা মিলে দেওয়া আছে, এখানে মিলে এটা এল বোঝায়। আচ্ছা তারপর কি বলছে দেখো, প্রতিটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার, এর মানটা মিলে দেওয়া আছে। আচ্ছা প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এর দ্রবণ দ্বারা ওই কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ মানে আর এর মানটা মিলে দেওয়া আছে। এখানে বলছে কি তুল্য পরিবাহিতা কত হবে, তাই না? এখন তুল্য পরিবাহিতা যদি আমি বের করতে চাই, তাহলে তার আগে আমাদের হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বের করতে হবে, হ্যাঁ আপেক্ষিক পরিবাহিতাকে আমরা হচ্ছে কাপ্পা দিয়ে প্রকাশ করি, এই লেটারটাকে আমরা কি বলি জানো, কাপ্পা, তোমরা হয়তো এখন জানবা না, তো সংক্ষেপে বলি এটাকে আমরা কি বলি, কাপ্পা। সো কাপ্পাটা কি জানো, আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে মেইনলি পরিবাহিতার একটা উল্টা রাশি। আমরা কিন্তু রো এর কথা জানি, পরিবাহিতা, তাই তো? আচ্ছা পরিবাহিতা আবার কি ছিল বলতো, পরিবাহিতা আবার ছিল হচ্ছে মেইনলি, এটা কিন্তু আমরা এই ফর্মুলাটা জানি, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাই না? তোমরা কিন্তু 9 10 এটা পড়ছিলা, ইন্টার এটা পড়ছিলা। তাহলে এখানে তুমি যদি উল্টা রাশিটা বের করতে চাও, তাহলে 1 বাই রো ইকুয়াল টু কি আসবে, 1 বাই রো ইকুয়াল টু আসবে এল বাই এ আর, তাই না? এটাকে এই পাশে আনলাম, এটাকে এই পাশে নিলাম, তাহলে এল বাই এ আর, তাহলে এটা আসলো এল বাই এ আর, কাপ্পা হয়ে গেল। হ্যাঁ এখন তুমি যদি এখানে কি বলছে তুল্য পরিবাহিতা বের করতে চাও, তাহলে তুল্য পরিবাহিতাকে আমরা মেইনলি বড় হাতের ল্যামডা দিয়ে প্রকাশ করি। হ্যাঁ এটা হচ্ছে বড় হাতের ল্যামডা, এ না কিন্তু, এই বড় হাতের ল্যামডা মানে কি, কাপ্পা বাই ঘনমাত্রা, কাপ্পা বাই ঘনমাত্রা। আচ্ছা এখানে বুঝতে পারতেছি কাপ্পার জন্য এল বাই এ আর, আর এখানে হচ্ছে ঘনমাত্রা সি, এরকম বিষয়টা বুঝতে পারছি কি? আচ্ছা এখানে মেইনলি আরেকটা ইকুয়েশনে কিন্তু আছে, কারণ দেখো আমি যদি এখানে হিসাবটা করতে চাই, তাহলে আমাদের উপরে সেন্টিমিটার, নিচে কিন্তু সেন্টিমিটারের স্কোয়ার, তাহলে পার সেন্টিমিটার থাকে, বাট এককে দেখো সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এখানে কিন্তু আমাদের সেন্টিমিটার কিউব দিয়ে গুণ দিতে হবে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ আচ্ছা তো সেটা আমরা কি করি, এখানে মেইনলি 1000 সেন্টিমিটার কিউব আমরা সূত্রের মধ্যে কিন্তু পাই। বলতে পারো ভাই 1000 কেন আসলে, এটা সূত্রের প্রতিপাদন থেকে আসছে, আমি এটাকে এভাবে মনে রাখতাম, আমি তো ফুল সিলেবাসে ব্যাচ ছিলাম, সো আমি এটাকে এভাবে মনে রাখতাম, এখানে পার সেন্টিমিটার আসে বাট বানাইতে হবে সেন্টিমিটার স্কোয়ার, সো আমার কিন্তু সেন্টিমিটার কিউব দিয়ে গুণ দিতে হবে, কত দিয়ে গুণ দিব, 1000 সেন্টিমিটার কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটার মধ্যে যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে কিন্তু আমাদের উত্তরগুলো চলে আসে। দেখো এল এর মান হচ্ছে 1, এর মান কত দেখো 2, অবশ্যই সেন্টিমিটারে বসাও কারণ দেখো এখানেও কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। হ্যাঁ আর এর মান কত বলা, আর এর মান 7.25,
7.25। হ্যাঁ, এখানে সি এর মান কনসেন্ট্রেশনকে অবশ্যই নরমালিটিতে বসাইতে হবে। দেখো যেখানে কিন্তু গ্রাম ইকুইভ্যালেন্ট একটা বিষয় আছে। তাহলে আমরা কিন্তু এখানে প্রথমে হচ্ছে মোলার ঘনমাত্রা বের করি, দেন এটাকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করে আমরা নরমালিটিতে চলে যাব। তো দেখো এখানে তুল্য সংখ্যা কিন্তু 1, ক্যাটায়নের মোট চার্জ, তাই না? লবণের ক্ষেত্রে কিন্তু ক্যাটায়নের মোট চার্জই হয় তুল্য সংখ্যা। জারক বিজারকে কিন্তু আমরা দেখে আসছিলাম, লবণের ক্ষেত্রে কি হয়, পটাশিয়াম মানে ক্যাটায়নের মোট চার্জ, পটাশিয়াম +1, সো 1। তাহলে দেখো এখানে কিভাবে তুমি হচ্ছে আয়তনটাকে ক্যালকুলেট করতে পারবা, প্রতি লিটারে বলছে, তাই না? তাহলে দেখো আমরা ঘনমাত্রা কিভাবে বের করতে পারি। ঘনমাত্রার ফর্মুলা কি ছিল? W/mv, এরকম ছিল না, তাই তো? এখানে যদি আমরা ভিটাকে লিটারে নিই তখন কিন্তু এরকম ছিল, তাই তো? এরকমই ছিল। আচ্ছা দেখো এখানে কিন্তু আয়তনটা কত বলা, 1 লিটার। সো আমি কিন্তু এখানে লিটার হিসাবটা নিচ্ছি না, 1 বসাই দিলাম। সো W/m, তাহলে এখানে বসবে হচ্ছে W, সেটা হচ্ছে 50, উপরে বসবে হচ্ছে m, সেটা কত বলতো? সেটা হচ্ছে পটাশিয়ামের জন্য 39 আর ক্লোরিনের জন্য হচ্ছে 35.5, তাই না? আচ্ছা, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, সাথে কিন্তু আমাদের কি আছে, 1000 কিন্তু আছে, 1000 কিন্তু আমাদের আছে। হ্যাঁ, আসো তাহলে আমরা এটা ক্যালকুলেট করি। সো এটা কত আসে, 39 প্লাস 35.5 ইন্টু 1000, তাই তো? তাহলে 1E3, 1000 হয়ে গেছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 7.25 ইন্টু 50। হ্যাঁ, এটা কত আসবে, 102.75, 102.75। হ্যাঁ, 2.75। ওকে, এইটা, এই যেটা উত্তর হচ্ছে অপশন এ। চলো আমরা আগাই। এবার কি বলছে দেখো, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NO2 এর বিয়োজন বিক্রিয়ার বেগ ধ্রুবক, এটা কিন্তু দেওয়া আছে। বেগ ধ্রুবকের কনসেপ্টটা কিন্তু আমরা শর্ট সিলেবাসে পড়ি নাই। আচ্ছা, এখন বিক্রিয়ার প্রাথমিক ঘনমাত্রা কত হলে বিক্রিয়ার অর্ধায়ুকাল হচ্ছে 15 মিনিট হবে। এখন খেয়াল করে দেখো এটা আসলে কত ক্রমে বিক্রিয়া আমাদের প্রথমে জানতে হবে। তোমরা কিন্তু এসব পড়ো নাই, সো নতুন লাগতে পারে, বাট তোমরা যা 26 ব্যাচে যদি কেউ দেখো অথবা সামনে যদি কেউ দেখো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারবা। দেখো এখানে আমরা যদি এককের দিকে তাকাই তাহলে আমি বুঝতে পারবো ওই বিক্রিয়ার ক্রমটা কত। হ্যাঁ, খুব ইজিলি বোঝা যাবে। কিভাবে বোঝা সম্ভব, দেখো বিক্রিয়ার ক্রম বের করার জন্য আমাদের একটা ফর্মুলা ছিল, সেটা কি, মোলার টু দি পাওয়ার 1 - n পার সেকেন্ড ইট ইজ ইকুয়াল টু এই জিনিসটা। দেখো ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার, তাই না? এরকম, তাহলে এটা কি দেওয়া আছে, লিটার পার মোল পার সেকেন্ড, তাই না? তাহলে তুমি বলতে পারো মোল পার লিটারের ইনভার্স তুমি করে দিছো, মোলার তুমি ইনভার্স করে দিছো, তাই না? পার সেকেন্ড, সো পার সেকেন্ড বার, তাহলে তুমি কি বলতে পারো 1 - n ইকুয়াল টু -1, তার মানে n ইকুয়াল টু কি আসবে, 1 + 1 2। তার মানে এটা কিন্তু একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। হ্যাঁ, এটা কিন্তু দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার জন্য আমাদের এই বলতে পারো যে একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, একটা হার্ড ধ্রুবকের ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা কি, k of second order reaction which is equal to 1/t x divided by a into a minus x, এই হচ্ছে একটা ফর্মুলা। হ্যাঁ, তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ফর্মুলাটা ভাই কোত্থেকে আসলো, তাই না? এখন ভাই এত কিছু তো আমরা ক্লিয়ার করব না, তাই না? এটা তো আসলে পুরো বেসিকটা না পড়লে 0 ক্রমের ক্ষেত্রে কি হয়, 1 ক্রমের ক্ষেত্রে কি হয়, তাই না? পুরোটা না পড়লে তুমি বুঝবা না। তো আমি জাস্ট সূত্র দিয়ে তোমাদের অঙ্কের জন্য যতটুকু দরকার সেটাই করাচ্ছি। এখন খেয়াল করে দেখো কোনটাকে আমি বলি। প্রথম কথা হচ্ছে এটা আমাদের বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। ওকে, এটার মান দেওয়া আছে। টি হচ্ছে প্রয়োজনীয় সময়, এক্স হচ্ছে যত মোল ভেঙে গেল, হ্যাঁ, যত মোল বিক্রিয়া করে ফেলছে, এ হচ্ছে আদি মোল সংখ্যা বা আদি ঘনমাত্রা। তুমি চিন্তা করো, হ্যাঁ, বলছে কি অর্ধায়ুকাল দেওয়া আছে, মানে টি হাফের মানটা মিলে দেওয়া আছে। বলতো অর্ধায়ুকাল কি ছিল, আদি ঘনমাত্রা যদি অর্ধেক হয়ে যায়, আদি পরিমাণ যদি অর্ধেক হয়ে যায়, সেই অর্ধেক হওয়ার সময়টাই হচ্ছে অর্ধায়ুকাল। অর্থাৎ তাহলে বলতে পারবা এখানে কতটুকু ভেঙে গেছে, এ এর অর্ধেক, তাই না? এ এর অর্ধেক কিন্তু ভেঙে গেছে। তুমি বলতে পারো এখানে ইকুয়েশনটা কিরকম আসবে, x হবে হচ্ছে a/2, a ইন্টু a মাইনাস a/2। ওকে, তাহলে দেখো এ কিন্তু বাদ যায়, তাই না? এ কিন্তু বাদ যায়,
a মাইনাস a বাই 2 হচ্ছে আসলে a বাই 2 হয়। আচ্ছা, তাহলে a বাই 2, হ্যাঁ, তাহলে দেখো 2 কিন্তু বাদ যায়, তার মানে থাকে হচ্ছে 1 বাই a। তাহলে এটা কি আসবে 1 বাই a ইন্টু 1 বাই t। এরকম বিষয়টা। এখন যদি আমি এখানে ভ্যালুটা বসাই দিই, তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব, এখানে k এর ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছি? এখানে কিন্তু আমরা k এর ভ্যালুটা পেয়ে যাব। এটা কিন্তু সেই k। ওকে, আচ্ছা, আমাদের তো k এর ভ্যালু জানতে চাওয়া হয় নাই, প্রাথমিক ঘনত্ব মানে আমাকে k এর ভ্যালুটা বের করতে বলছে। সো এখান থেকে বলতে পারো কি a ইকুয়াল টু 1 বাই k2 ইন্টু t, তাই না? আমি ভ্যালুগুলো বসাই দিচ্ছি, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো এটা কত, 2.4 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, এরকম পার সেকেন্ড, অর্থাৎ আমাদের এই সময় এই জিনিসটাকেও বা এই সময়টাকে আমাদের সেকেন্ড নিতে হবে। তার মানে 15 ইন্টু 60। ওকে, এটা কিন্তু চলে আসলো। আচ্ছা, এত মোলার আসবে আমাদের ঘনমাত্রা। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি তুমি ক্যালকুলেট করো আমাদের কিন্তু উত্তর চলে আসে। দেখার চেষ্টা করি ক্যালকুলেট করে। 2.4 10 টু দি পাওয়ার মাইনাস 3 15 ইন্টু 60। আচ্ছা, 2.4 1 ডিভাইডেড বাই 2.4 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 60। আচ্ছা, হ্যাঁ, এটা কত আসে 0.4629। 0.4629। কোথাও কি আছে নাকি দেখি, যে 0.463, এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম? তাহলে চলো আমরা আগাই। পরের প্রশ্নে দেখি, একটি জৈব যৌগ X, এটা আণবিক সংকেত দেখো C6H12O2, তাই না? এটা কিরকম আসলো, CnH2nO2 আসলো। তার মানে এটা দিয়ে আমরা কিন্তু অ্যাসিডও বুঝতে পারি, আবার কিন্তু আমরা এস্টারও কিন্তু বুঝতে পারি, তাই না? সমানতার মধ্যে হয়তো তোমরা পড়ে থাকবা। এখন আমি কোনটা বুঝবো, কেমনে জানা সম্ভব, তাই না? দেখা যাক পরের লাইনটা পড়ে। অ্যাসিডের উপস্থিতিতে যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়ে একটি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে এবং একটি অ্যালকোহল তৈরি করে। অ্যাসিড কিন্তু কখনোই আর্দ্র বিশ্লেষণ হয় না। আর্দ্র বিশ্লেষণ কি হয়, এস্টার হয়। এস্টার আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করে, তার মানে এটা কিন্তু 6 কার্বনের একটা এস্টারই হওয়া সম্ভব। তাহলে সংকেতটা কিরকম হবে? আচ্ছা দেখি, আস্তে আস্তে দেখি আমরা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো, এটা হচ্ছে একটা এস্টার। এস্টার ভেঙে আমি কি পাবো, একটা অ্যালকোহল পাবো এবং একটা হচ্ছে অ্যাসিড পাবো, তাই না? ওকে, এখানে আমাদের 6টা কার্বন আছে, এটা আমি বুঝতে পারলাম। এখন আমাকে বলো অ্যালকোহলে কতগুলা কার্বন, অ্যাসিডে কতগুলা কার্বন। আমি কি এখন কি বুঝতে পারছি এই জিনিসটা? এখন কিন্তু আমার পক্ষে বোঝা সম্ভব হয় নাই। হ্যাঁ, দেখা যাক আমরা পরের লাইনটা পড়ে বুঝতে পারি কিনা। ক্রোমিক অ্যাসিড মানে তীব্র জারক দ্বারা জারিত করা হলে আমাদের ওয়াই যৌগ তৈরি হয়। হ্যাঁ, তার মানে জেড থেকে আমি কি পাবো, ওয়াই পাবো। এখন খেয়াল করে দেখো, আমাদের অ্যাসিডটা ছিল হচ্ছে ওয়াই এবং অ্যালকোহলটা ছিল হচ্ছে জেড। বলছে কি, আমি যদি তীব্র জারণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে মেনলি এখানে আমরা জেড থেকে ওয়াই পাবো। হ্যাঁ, জেড থেকে ওয়াই পাবো। তার মানে অ্যালকোহলকে জারণ করলে কি হয়, সমকার্বনের অ্যাসিড তৈরি হয়, তাই না? এখানে মেনলি সমকার্বনের অ্যাসিড তৈরি হবে। তাহলে দেখো, তাহলে আমি যদি 6 কার্বনকে সমান সমান ভাবে ভাঙি, তাহলে অ্যালকোহলে পাবো হচ্ছে 3টা কার্বন, সেক্ষেত্রে অ্যাসিডে পাওয়া যাবে 3টা কার্বন। তাহলে তো আমাদের মেলা সম্ভব, তাই না? তুমি বলতে পারো ভাই এইভাবে কেন করলাম? চিন্তা করো তো, 6কে কিভাবে ভাঙা যায়? 1-5 ভাঙা যায়, সমান সমান আসবে না। 2-4 ভাঙা যায়, সমান সমান কি আসবে না। 3-3 ভাঙলেই কিন্তু সমান সমান আসে। কেন সমান সমান করা দরকার? কারণ আমি কিন্তু এখানে মেনলি অ্যালকোহলকে জারণ করে অ্যাসিড তৈরি করতে চাচ্ছি। তাহলে অ্যালকোহলকে জারণ করলে সবসময় কি হবে, সমকার্বনের অ্যাসিড তৈরি হয়। এই জন্য কিন্তু সমান সমান কার্বন হওয়া দরকার। বলছে কি, জেড যৌগের সংকেত নির্ণয় করো, অর্থাৎ অ্যালকোহলের সংকেত কি হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে অ্যালকোহল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাই না? তাহলে সংকেতটা কি হবে বলো, CH3 CH2 CH2OH। কোথাও কি আছে নাকি দেখি, অপশন বি তে আছে। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আই হোপ এটা ক্লিয়ার। চলো আমরা পরের প্রশ্নে যাই। এই তাপমাত্রা এত চাপে এই বিক্রিয়াটা হচ্ছে, ওকে আমি বুঝলাম।
প্রত্যেকটার এখানে আংশিক চাপ বলা, শুধুমাত্র H2O বাদে, হ্যাঁ, জলীয় বাষ্প বাদে। আচ্ছা, বলছি কি পশ্চাৎ বিক্রিয়ার কেপির মানটা কত, অর্থাৎ বিক্রিয়া যখন এইদিকে আসে তখন আমার কেপির মানটা কত, খুব ভালো করে আমরা মাথায় রাখি। তাহলে প্রথমে লাগবে কি, প্রত্যেকটা উপাদানের আংশিক চাপ, জলীয় বাষ্প তো দেওয়া নাই, আসো সেটা বের করি। কিভাবে বের করা সম্ভব, আমরা কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র জানি। সেটা কি ছিল, মোট চাপ ইকুয়াল টু প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের সমষ্টি, তাই তো, আংশিক চাপের সমষ্টি নিতে। তাহলে H2 প্লাস CO প্লাস H2O। তো এখানে আমরা কি করব, মেইনলি H2O এর মানটা বের করব, H2O এর মানটা মেইনলি বের করব। হ্যাঁ, সো এটা যদি আমি হিসাব করি, টোটাল চাপ সেটা কত, 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস এই প্রত্যেকটা উপাদানের সমষ্টি আমি নিব 2.18, 2.58 এবং হচ্ছে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ, তো এটা করলে কিন্তু আমাদের এই মানটা বের হয়ে আসবে। আচ্ছা দেখো, এটা কিন্তু আমি অলরেডি ক্যালকুলেট করেই রাখছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে সাউন্ড অন করতে ভুলে গেছিলাম একটু আগে। তো সেটা কত আসে, 2.72 10 টু দি পাওয়ার 4, 2.72 10 টু দি পাওয়ার 4 এত নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়টা। বলছে এখন কেপি বের করো। ওকে ভাই, আসো কেপি বের করি। আমাদের কেপির জন্য জিনিসটা কি ছিল, উৎপাদ বাই বিক্রিয়ক। বলতো এখন এখানে উৎপাদ কে, এরা কি এখন উৎপাদ না, পশ্চাৎ বিক্রিয়ার জন্য এরা হয় উৎপাদ, তাই না? তো CO2 আর হচ্ছে H2, তাহলে P of CO2 into P of H2 divided by P of CO to P of H2O। আচ্ছা, আসলে এবার একটু ভ্যালুগুলো বসাই। তাহলে এখানে কত, 2.18, 2.58, 2.18 into 10 to the power 4 multiplied by 2.58 into 10 to the power 4 divided by এটাও 2.72 10 to the power 4, এটাও কিন্তু 2.72 10 to the power 4, তাই না? আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেট করি। তার আগে দেখি ভাইয়া, এখানে কিন্তু এই মানগুলো কাটাকাটি যায়। আমরা হিসাবটাকে একটু ইজি করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা এটা কি করব, এখানে হিসাব করে ফেলবো, তাই না? আচ্ছা, আমাদের এটা আসছে, এবার আসো হচ্ছে 2.18 ইন্টু 2.58 ডিভাইডেড বাই আমাদের অ্যান্সার যেটা আসছে না 2.72 স্কোয়ার, আমরা স্কোয়ার করব, তাহলে আমাদের মানটা বের হয় 0.7602 বা 0.7602। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখি তো আছে কিনা, এই যে দেখো, বুঝতে পারলাম, আশা করি এটা ক্লিয়ার। তো চলো আমরা আগাই। পরেরটা কি বলছো দেখো, থিওরিটিক্যাল প্রশ্ন। একটি পরীক্ষা নলে আমরা হচ্ছে কিছু নমুনা লবণ নিলাম, এর মধ্যে 1 থেকে 2 ml আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম। হ্যাঁ, প্রশ্নের মধ্যে মনে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু এই বিক্রিয়াটা হয় না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হইতে হবে। যোগ করা হলে প্রথমে হচ্ছে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হয়, তারপর হচ্ছে অতিরিক্ত NH4OH দিলে সেটা দ্রবীভূত হয়ে যায়। কোন আয়ন সেখানে উপস্থিত আছে? এটা কিন্তু অবশ্যই আমরা কোথায় পড়ছিলাম, কপারের মধ্যে পড়ছিলাম, তাই না? কপারের মধ্যে কিন্তু পড়ছিলাম। কিরকম ভাবে পড়ছিলাম, ধরো আমরা একটা কপারের লবণ নেই, লেটস সে সেটা হচ্ছে কপার সালফেট, হইতেই পারে কপার নাইট্রেট হইতে পারে, ফসফেট হইতে পারে, যা ইচ্ছা হোক, সমস্যা নাই। বাট এই লবণটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এটা তৈরি করে কি, ক্ষারকীয় কপার সালফেট, তাই না? তো ক্ষারকীয় কপার সালফেট কি, এক অণু কপার হাইড্রোক্সাইড, তার সাথে থাকবে হচ্ছে এক অণু কপার সালফেট। এইটাই মিললে কি হয়, এটাই মিললে হচ্ছে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করে। ওকে, আমি সাইডে লিখে দিই, হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করে। আচ্ছা, বাইরে চলে যাচ্ছে, হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করে। সাথে কি তৈরি হয় বলতো, এখানে সাথে তৈরি হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সালফেট, সাথে তৈরি হয় অ্যামোনিয়াম সালফেট, তাহলে NH4 হোল টু SO4। এটা হচ্ছে আমাদের বিষয়টা। ওকে, জিনিসটাকে বুঝতে পারছি আমরা, আশা করি এটা ক্লিয়ার। এবার আমি কি করছি, এটার মধ্যে আরো NH4OH দ্রবীভূত করলাম। হ্যাঁ, তার মানে আমি এখানে আরো রিঅ্যাকশন করব, আর এখানে আমি কি দিব, NH4OH। তাহলে এখানে কি হবে, এখানে আলটিমেটলি আমাদের তৈরি হয়ে যাবে হচ্ছে ডাইঅ্যামিন কপার সালফেট, ডাইঅ্যামিন আমাদের কপার সালফেট,
সাথে তৈরি হবে পানি। হ্যাঁ, সাথে তৈরি হবে পানি। এখন এটা কি হয়, এটা হচ্ছে মেনলি গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি করে, গাঢ় নীল বর্ণের দ্রবণ। এটা যেমন হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি করতেছিল, এটা তৈরি করে কি গাঢ় নীল বর্ণের দ্রবণীয় একটা জিনিস, যৌগ আর কি। তাহলে বুঝতে পারলাম এখানে নিশ্চয়ই কপারই হইতে হবে, নাহলে কিন্তু বিক্রিয়াটা পূর্ণতা পাবে না। ওকে, পরের বিক্রিয়াটা দেখি বা পরের জিনিসটা দেখি। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 10 মিনিট ধরে এত অ্যাম্পিয়ার শক্তি বলা উচিত না, এত অ্যাম্পিয়ার প্রবাহ সম্পন্ন বিদ্যুৎ চালনা করায় ক্যাথোডে এই পরিমাণ সিলভার জমা হয়। অপর একটি সিলভার নাইট্রেট দ্রবণে 50 মিনিট ধরে এত অ্যাম্পিয়ার শক্তি সম্পন্ন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে। এটা কিভাবে করা সম্ভব খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি এখানে ফর্মুলাটা তোমাদের বলি, সেটা কি ছিল, W = MIT/EF, তাই না? MIT/EF, এটা কিন্তু আমাদের ফর্মুলাটা ছিল। এখন একটু খেয়াল করে দেখো তো এখানে কোন কোন রাশি হচ্ছে কনস্ট্যান্ট। W কিন্তু কনস্ট্যান্ট না, সিলভারের জন্য M কনস্ট্যান্ট, তাই না? I চেঞ্জ হচ্ছে, তাই তো, T ও কিন্তু চেঞ্জ হচ্ছে। E এর মান কনস্ট্যান্ট যেহেতু সিলভারে রাখছি, আর F এর মানটা কনস্ট্যান্ট, থাকলো কি WIT। তাহলে IT হচ্ছে W এর সমানুপাতিক, এভাবে তুমি বলো। তাহলে তুমি বলতে পারো এখান থেকে বলা সম্ভব যে দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত পদার্থ ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে সঞ্চিত পদার্থ ইকুয়াল টু দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ইনটু দ্বিতীয় ক্ষেত্রের সময় ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রের সময়, তাই না? সমানুপাতিক। আচ্ছা, তাহলে এই মানগুলো যদি আমি বসাই দিই, তাহলে কিন্তু আমি W2 এর ভ্যালুটা পেয়ে যাব। W1 টা কত বলছিল, এইটা 0.1679। হ্যাঁ, আচ্ছা, I2 এর ভ্যালুটা কত, এই যে এটা 0.2, তাই তো, 0.2। I1 এর ভ্যালু কত, 0.25। T2 এর ভ্যালুটা কত দেখো, T2 এর ভ্যালুটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রের সময়, সেটা হচ্ছে 50 মিনিট, দুই ক্ষেত্রে মিনিট, সো আর আমাদের সেকেন্ডে নেওয়া দরকার নাই। প্রথম ক্ষেত্রের সময় হচ্ছে 10 মিনিট, তার মানে 10। এখান থেকে আমাদের W2 টা বের হয়ে যাবে। আসো তাহলে আমরা দেখি W2 টা কিভাবে বের করা যায়। আসো তাহলে 0.2 ইন্টু 50, তাই না, ইন্টু 0.1679, আচ্ছা, ডিভাইডেড বাই 0.25 ইন্টু 10, তাহলে এটা আসলো 0.6716 এত গ্রাম। ওকে, এইটাই কিন্তু আমাদের উত্তর। দেখো 0.6716, খুব কনফিউজিং করে দিয়েছে অপশনগুলো। হ্যাঁ, গেল কিন্তু। চলো আমরা পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা দ্রাব্যতা গুণফল এই তাপমাত্রায় এত পাওয়া গেলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত। খুবই ইজি অঙ্ক, দেখার চেষ্টা করি। আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ভেঙে যাচ্ছে, তাই না? ভেঙে কি তৈরি করতেছে, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন তৈরি করতেছে এবং 3টা হাইড্রোক্সিল আয়ন তৈরি করতেছে, তাই না? তুমি যদি দ্রাব্যতার মানটাকে S ধরো, এটা পাবা হচ্ছে S, এটা পাবা 3 গুণ 3S, রাইট? বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, এখন আমাদের জিনিসটা কি ছিল, KSP ইকুয়াল টু উৎপন্ন আয়ন টু দি পাওয়ার তাদের রেসপেক্টিভ ঘাত। তাহলে দেখো অ্যালুমিনিয়াম আয়ন সেটা হচ্ছে S ইন্টু হাইড্রোক্সিল আয়ন 3S, বাট কতগুলো আছে, 3টা, ঘাতে নিয়ে যাও, তাই না, এরকম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখি আমাদের বিষয়টা কিরকম আসলো। এই জিনিসটা কত আসে বলো তো, এই জিনিসটা আসে হচ্ছে 27 S টু দি পাওয়ার 4, তাই তো। এখানে S এর মানটা মেইনলি আমাকে বের করতে হবে। সো KSB এর মানটা কত বলা আছে, 1.9 10 টু দি পাওয়ার -33, তাই না? এরকম বিষয়টা ডিভাইডেড বাই 3 কিউব মানে 27, আর হচ্ছে 4th রুট। হ্যাঁ, 4th রুট কিন্তু নিতে হবে, কারণ S টু দি পাওয়ার 4 আসে। আচ্ছা, এটা করলে কিন্তু মোল পার লিটারে আমাদের দ্রাব্যতাটা আসবে, তাই না? বাট আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে গ্রাম পার লিটারে, তাই তো, গ্রাম পার লিটারে কিন্তু লাগবে, রাইট? দেখো গ্রাম পার লিটার, তাহলে আমি অবশ্যই এটাকে তার মোলার ভর দিয়ে গুণ করে ফেলবো, তাই না? মোলার ভর দিয়ে গুণ করা লাগবে। অ্যালুমিনিয়ামের জন্য 27, আর তারপর দেখো এখানে কি আছে, 3টা 17 আছে, তাই তো, তাহলে প্লাস 3 ইন্টু 17। আচ্ছা, তাহলে এটা করলে কিন্তু আমাদের গ্রাম পার লিটারে দ্রাব্যতা চলে আসে। তাহলে আমাদের আর আলাদা করে 2 লাইনে অঙ্ক করা লাগতেছে না।
আসলে তাহলে আমরা একটু করে দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে আসবে হচ্ছে ফোর্থ রুট, তাই না? ফোর্থ রুট কিভাবে দেওয়া সম্ভব? ফোর্থ রুট 1.9 10 টু দি পাওয়ার মাইনাস 33 ডিভাইডেড বাই 27। ঠিক আছে, এবার আসো ব্র্যাকেট থেকে বের হয়ে আমরা মাল্টিপ্লাইড বাই 27 প্লাস 3 গুণ 17। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2.26 10 টু দি পাওয়ার মাইনাস 7, 2.26 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত গ্রাম পার লিটার। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। দেখো তো এটা কোথায় আছে, 10 টু দি পাওয়ার মাইনাস 7 এখানে। ওকে, এটা কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আমরা তাহলে আগাই। আচ্ছা, পরেরটা দেখি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি কঠিন বস্তু সহ, ধরলাম আমরা সেই কঠিন বস্তু আয়তন হচ্ছে এক্স সেন্টিমিটার কিউব। ওকে, টোটাল আয়তন কত আসে? 90 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের আয়তন কত? 90 মাইনাস এক্স। তোমরা এসব কিন্তু করছো ভাই একাডেমিকে। তাপমাত্রা বৃদ্ধি করে যদি আমি 52 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে এটা চাপ কি হয়? দ্বিগুণ হয়। কঠিন বস্তু সহ আয়তন এত হয়। তো বলছি কঠিন বস্তুর আমাদের ঘনমাত্রা মানে হ্যাঁ আয়তনটা কত সেন্টিমিটার কিউব। সো এটা কিন্তু আমাদের সেই সমন্বয় সূত্র দিয়ে করতে হবে, যেহেতু এখানে সবকিছু পরিবর্তনশীল। P1 হ্যাঁ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ওকে, আচ্ছা তাহলে এবার দেখি আমাদের চাপটা যেহেতু দ্বিগুণ হয়েছে, তাহলে আগের প্রেসার যদি হয় আমাদের P, পরের প্রেসারটা কত হবে? 2P, তাই না? বিষয়টা এরকম, রাইট? আগের আয়তনটা কত বলছি আমরা? 90 মাইনাস এক্স। গ্যাসের আয়তন আমরা কাউন্ট করতেছি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব, তাই না? আচ্ছা, টেম্পারেচারটা কত দেখো? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের T1, তার মানে অবশ্যই 298 বসাইতে হবে, ক্যালভিনে নিয়ে যাব। আচ্ছা, সেকেন্ড আয়তনটা কত? 58.2, তার মানে অবশ্যই 58.2 মাইনাস এক্স। ওকে, আচ্ছা মাইনাস এক্স। তাহলে এক্স গুলা কোথায় আমি বলে দিই, তাহলে মাল্টিপ্লাই চিহ্নের সাথে তোমরা কনফিউজড হয়ে যাবা। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, আর নিচে হচ্ছে টেম্পারেচার 2, সেটা কত? 52, তাই না? তাহলে 52 কে তুমি যদি 273 এর সাথে যোগ করে দাও, তাহলে কত পাচ্ছ এখানে দেখো তো? 3 আর 2 হচ্ছে 5, তাই তো? 7 5 12, তার মানে 325, তাই না? 325 তো পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমি কি করব? সলভ করে এক্স এর মানটাকে বের করে নিয়ে আসবো, সেটাই আমাদের উত্তর। অত সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের বের হবে। হ্যাঁ, তো দেখি, খেয়াল করে দেখো, প্রথমে কিন্তু পিপি বাদ যায়, তো এটা আমি বাদ দিব। হ্যাঁ, এবং এটা কিন্তু সলভের জিনিস, তার মানে অবশ্যই আমাদের ইকুয়েশন বসাইতে হবে। 90 মাইনাস এক্স আলফা দিয়ে এটা, হ্যাঁ, ডিভাইডেড বাই 298 ইকুয়ালস টু 2 ইন্টু 58.2 মাইনাস এক্স, হ্যাঁ এরকম, বাই 325। ওকে, আচ্ছা এবার আমরা একটু সলভ করি, বসাই। কত? 20.06, হ্যাঁ 20.06 এত সেন্টিমিটার কিউব। কোথায় আছে দেখি তো, আছে কিনা? হ্যাঁ, দেখো 20.06। ওকে, বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আমরা পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো, 200 মিলিগ্রাম, এটা কিন্তু অবশ্যই প্রশ্ন ভুল ছিল, আমি ঠিক করে নিছি। 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10 টু দি পাওয়ার 21টি অণু অপসারণ করলে কতটি অণু অবশিষ্ট থাকবে? হ্যাঁ, প্রশ্নের মধ্যে মনে হয় কত মোল গ্রাম অণু ছিল, ওটা কিন্তু সঠিক না, এটা সঠিক। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এখানে এইটাকে অণুতে কনভার্ট করে ফেলি, তারপর বিয়োগ করে ফেলি, উত্তর পেয়ে যাব, তাই না? তো আসো আমরা সেটা করি। আমরা জানি মোল সংখ্যা ইকুয়াল টু কি আসবে? প্রদত্ত পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, which is equal to প্রদত্ত ভর বাই মোলার ভর। এখান থেকে হচ্ছে আমি কি করব? n এর মানটা বের করব। দেখো এখানে আমাদের কত আসে? 200 মিলিগ্রাম, তার মানে অবশ্যই 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করে গ্রামে নিতে হবে। কার্বন ডাই অক্সাইড মানে 44 ইন্টু 6.02 10 টু দি পাওয়ার 23, এতটি অণু আসবে, তাই না? আচ্ছা, তাহলে এটা কত আসে দেখি একটু। এটা আসে হচ্ছে
এটা কত 0.2 না 6.02 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 44 কত আসে 2.736 বা 74 10 টু দি পাওয়ার 21 হ্যাঁ 2.74 10 টু দি পাওয়ার 21 দুটি আমি সরাসরি কত আরো 10 টু দি পাওয়ার 21 সংখ্যক তাহলে বলতে পারো এখন বাকি থাকবে কত ডেল n সেটা হবে 2.74 10 টু দি পাওয়ার 21 এখান থেকে 21 সংখ্যক 10 টু দি পাওয়ার 21 সংখ্যক আমি সরাই নিয়েছি হ্যাঁ এরকম বাকি থাকলো তাহলে 1.74 10 টু দি পাওয়ার 21 তাই না এটা তো তোমরা ক্যালকুলেটরে দেখানো লাগবে না তুমি ইজিলি বুঝবা আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে আমাদের উত্তর গেল আচ্ছা চলো আগাই পরবর্তীতে কি বলছে একটি কোল্ড স্টোরেজে ভেতরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কোল্ড স্টোরেজে রাখা একটি অগ্নি নির্বাপক হ্যাঁ এক্সটিংগুইশার সিলিন্ডার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপও কিন্তু বলা আছে বাইরে সিলিন্ডারটিতে গ্যাসের চাপ কত এত বায়ুমণ্ডলীয় চাপ হলে কোল্ড স্টোরেজের ভিতরে এবং বাইরে তাপমাত্রা পার্থক্য কত তাহলে এখানে কিন্তু ভাইয়া দেখো মিলি তাপমাত্রা আর চাপের হিসাবটা মিললে আমাদের দেওয়া আছে তাই না রাইট আয়তনের কিন্তু কোন হিসাব দেওয়া নাই সো আমরা চিন্তা করলাম আয়তনটা কনস্ট্যান্ট তাহলে চাপীয় সূত্র আমাদের ইউজ করতে হবে কি ছিল চাপীয় সূত্র P1/T1 ইকুয়াল টু P2/T2 এখান থেকে আমাদের মেইনলি T2 টা হিসাব করতে হবে আচ্ছা করতেছি আমরা প্রেসার 1টা কত দেখো প্রথম অবস্থায় দেখছো 100 কিলো প্যাসকেল বাট এখানে আবার বায়ুমণ্ডলীয় চাপে বলা তাহলে আমি কি করব আমি চাইলে এটাকে এটিএম এ নিতে পারি বায়ুমণ্ডলীয় চাপে সো প্রেসার 1 100 এটাকে আমরা 101.325 এটা দিয়ে আমরা ভাগ করে দিব তাহলে কিন্তু চলে যাবে হচ্ছে এটিএম এ টেম্পারেচার কত বলো 4 ডিগ্রি সেলসিয়াস তো 273 এর সাথে যোগ করে দাও 277 বুঝতে পারছি বিষয়টা আশা করি এটা আমাদের ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে দেখো প্রেসার 2 কত আসতেছে 1.1045 এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই টেম্পারেচার কত এখানে বের করতে হবে সো আমি চিন্তা করলাম টেম্পারেচার হচ্ছে T2 তাই না সেটা করলে আমাদের T2 বের হয়ে যাবে আসো তাহলে আমরা T2 কত হয় দেখি আচ্ছা তাহলে এখানে আমি যদি T2 কে এই পাশে নিয়ে আসি 1.1045 তাই না তার নিচে আসবে হচ্ছে 100 বসে আগে নিচে 100 আর উপরে আবার কত আসে 101325 ইন্টু 277 301 আচ্ছা 301 চিন্তা করলাম 310 আর কি 310ই আমি চিন্তা করলাম এত কেলভিন এখন বলছি কি তাপমাত্রা পার্থক্য কত আসবে তাহলে এটা T2 থেকে তুমি কি করবা T1 টাকে বিয়োগ দিবা সেটা হচ্ছে 277 হ্যাঁ তাহলে এত কেলভিন অবশ্যই মনে রাখবো তাপমাত্রা পার্থক্যের ক্ষেত্রে কেলভিন যেই কথা ডিগ্রি সেলসিয়াস কিন্তু একই কথা হ্যাঁ ডেলের ক্ষেত্রে আর কি তার মানে এটাকে তুমি ডিগ্রি সেলসিয়াস বলতে পারো ওকে এটাই কিন্তু তাহলে আমাদের উত্তর আসবে দেখি কত আসে আমরা একটু শিওর হই -277 33 33 এত ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম চলো আমরা পরের প্রশ্নে যাই কি বলছে দেখো 10.34 মিলিগ্রাম একটি জৈব যৌগ দহন করলে এত মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এত মিলিগ্রাম পানি পাওয়া যায় যৌগটির আণবিক ভর দেওয়া আছে আণবিক সংকেত কি হবে এইগুলা কিন্তু আমাদের বইয়ে নাই এটা কিন্তু অনেক আগের বইয়ে ছিল তাই না 12 সালের কিন্তু আগের বইয়ে ছিল সেখান থেকেই আগে হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন আসতো এখান থেকে কমনলি এখন তো সিলেবাসে নাই তাই আসেও না বাট কি করছে কুয়েট হচ্ছে ওই পুরান প্রশ্নটা এখন দিয়ে দিছে হ্যাঁ তো এটা তো অবশ্যই একটা ইনজাস্টিস তোমরা তো পড়ো নাই তোমাদের সিলেবাসে নাই কেন এটা দিল ভাই ভার্সিটি অথরিটি তাই না আমাদের তো কিছু করার নেই তো আমরা কি করবো অঙ্কটা একটু শিখে নিই যাতে সামনে আমাদের উপকার হয় খেয়াল করে দেখো আমাদের এখানে জৈব যৌগ আছে না তো জৈব যৌগের মধ্যে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেনও কিন্তু আছে অক্সিজেনও কিন্তু আমরা পাচ্ছি কারণ দেখো অপশন থেকে আমি বুঝতে পারলাম অক্সিজেনও আছে বাট কোনটা কতগুলো করেছে আমি কিন্তু জানি না তাই না হাইড্রোকার্বন হলে কিন্তু বের করাটা ইজি ছিল যে CXHY ওটা দিয়ে কিন্তু বের করা যায় বাট এরকম যদি অক্সিজেন যুক্ত যৌগ থাকে সেটা কিন্তু বের করা একটু টাফ হয়ে যায় তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখার চেষ্টা করি এই অঙ্কটা কিন্তু বেশ সময় সাপেক্ষ বিষয় কিরকম দেখো খেয়াল করে দেখো যখন আমি দহন করব এখানে সব কার্বন কিন্তু কার্বন ডাই অক্সাইডে চলে যাবে এটুকু আমি বুঝলাম তাই না
আবার দেখো সব হাইড্রোজেনে কিন্তু আবার এখানে পানির মধ্যে চলে আসবে। অক্সিজেন কিন্তু সমান সমান যায় না। এই যে অক্সিজেনটা এখানে দেখো দুইটা, এখানে একটা, সো অক্সিজেন নিয়ে হিসাব করতে একটু ঝামেলা। তুমি কিন্তু কার্বন নিয়ে হিসাব করতে পারবা, হাইড্রোজেন নিয়ে কিন্তু হিসাব করতে পারবা। কারণ এই যৌগের মধ্যে কিন্তু কোনো কার্বন নাই, আবার এই যৌগে কোনো হাইড্রোজেন নেই। কঠিন লাগলো না? একটু কঠিন লাগছে আমি জানি, সো আমি যেভাবে করে দিচ্ছি তোমরা সেভাবেই করো। আসলে আমরা কিভাবে সলভ করতে পারি দেখি। শতকরা কার্বনের পরিমাণটা আমি বের করব। কিভাবে বের করব এটা একটু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, কেন এটা আসলো, এটা মেইনলি ঐকিক নিয়ম থেকে আসে। আমরা অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, সহজ করে পড়ি। খেয়াল করে দেখো, মেইনলি কার্বনটা কোথায় আছে? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, তাই না? কতটুকু আছে? 20.64, তাই না? মিলিগ্রামে আছে। ওকে, 10⁻³ হ্যাঁ, আমরা কিন্তু এটাও কিন্তু বুঝে ফেললাম। হ্যাঁ, 10⁻³ এ কিন্তু আছে। আচ্ছা থাক। এরপর দেখো এটা কোন যৌগে আছে বলতো? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটার ভর কত আসবে? 44। তাহলে আমার কাঙ্ক্ষিত যে শতকরা পরিমাণটা বের করব, যার জন্য বের করব, সে কোথায় আছে তার তো পরিমাণ ডিভাইডেড বাই যে যৌগে আছে সেই যৌগের আণবিক ভর। হ্যাঁ, আবার বলি, সে কোথায় আছে তার পরিমাণ ডিভাইডেড বাই যেই যৌগের মধ্যে আছে তার আণবিক ভর বা মোলার ভর, হোল ডিভাইডেড বাই আমি যেখান থেকে আসলাম সেটার ভর 10.34 মিলিগ্রামে আছে, আমরা গ্রামে নিয়ে যাই, না নিলেও হয়তো কাটাকাটি যাইতো, ডিভাইডেড বাই তুমি চিন্তা করে দেখো যার থেকে আমি হিসাব করতেছি তার মধ্যে কার্বন কতটুকু আছে? 12। ওকে, একটু কি আমরা বুঝলাম না? দেখো দহন করলাম, যা তৈরি হলো ডিভাইডেড বাই যার মধ্যে আছে, ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই যার থেকে আমি তৈরি করলাম ডিভাইডেড বাই আমি এখানে যতগুলা পাচ্ছি। মনে থাকবে না? এটা একটু মনে হয় কঠিন লাগছে আমি জানি, কারণ এগুলো তোমাদের সিলেবাসে ছিল না। হঠাৎ করে পড়তে গেলে কিন্তু কঠিন লাগেই, হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা আসো তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। আচ্ছা দেখি হ্যাঁ, তাহলে এখানে কোনো ঝামেলা না করি, 20.64 বাই 44, তারপর এটা হচ্ছে 10.34 বাই 12। হ্যাঁ, এটা কত আসলো? আচ্ছা অবশ্যই এখানে কিন্তু আমাদের 100% গুণ দিতে হবে, তাহলে আসবে হচ্ছে 54.44%। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু 100% দিয়ে আমাকে গুণ করতে হবে। ওকে, তাহলে আসবে কত? 54.44%। ওকে, আচ্ছা তারপর আসো হচ্ছে আমরা কি বলতেছিলাম? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের জন্য কি একই রকম ভাবে তুমি হিসাব করো? এখানে একটা বড় ভাগ, উপরে কি আসবে? ছোট ভাগ, 8.66 মিলিগ্রাম। ওকে, তো আমি বসাই, তাহলে দেখো 8.66 মিলিগ্রাম, না বসলে চলতো, 10⁻³ কোন যৌগে তৈরি হয়েছে বলো? এটা পানি, তার মানে 18, ডিভাইডেড বাই যেখান থেকে আসলো 10.34 বাই এই যৌগের মধ্যে হাইড্রোজেন কত আছে? দেখো দুইটা আছে, তাহলে ভরটাকে 2 দিয়ে গুণ করো, 2 একে 2, তাই না? অবশ্যই এটাকে তুমি 100% দিয়ে গুণ দিবা। হ্যাঁ, দেখি এটাকে আমাদের বের করা সম্ভব হয় কিনা। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এখানে আমি 10⁻³ বসাইতে ভুলে গেছি, সমস্যা নেই, এক ধাপ বেশি করে ফেলছি আর কি। আচ্ছা 8.66 বাই 18, 10.34 বাই 2, কত আসলো এটা? 100 দিয়ে গুণ করো, তাহলে 9.31, তাই তো? 9.31%, রাইট? তাহলে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসগুলা বুঝলাম। এখন দেখো আমার কিন্তু অক্সিজেনও বাকি, তাই না? তাহলে অক্সিজেন কি এভাবে করবো? অক্সিজেন তো এভাবে করার আসলে কোনো সুযোগ নাই, তাই না? কারণ অক্সিজেনের ক্ষেত্রে তো আমরা পরিমাণটা আসলে জানি না, জানি কি? জানি না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করব? অক্সিজেনের যদি পরিমাণটা বের করতে যাই, 100% থেকে এই দুটা যোগফল বাদ দিয়ে দিব। হ্যাঁ, 100% থেকে এই দুটো যোগফল হচ্ছে আমি বাদ দিয়ে দিব, 54.44 প্লাস 9.31%। এটা করলে কিন্তু আমাদের মোটামুটি একটা মান চলে আসবে। হ্যাঁ, 100 মাইনাস 54.44, 9.31, 36.25। হ্যাঁ,
36.25 এত পার্সেন্ট। ওকে, বুঝতে পারছি বিষয়টা গেল। এবার আমরা কি করব, সুন্দর করে তিনটার অনুপাত নিব। কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, তিনটার অনুপাত নেওয়ার চেষ্টা করি। কার্বন আসছিল আমাদের 54.44%, হাইড্রোজেন আসছিল আমাদের 9.31%, হ্যাঁ 9.31%, আর আমাদের অক্সিজেন আসলো হচ্ছে 36.25%, 36.25%, হ্যাঁ এরকম বিষয়টা। আচ্ছা, পার্সেন্টটা দেওয়া লাগবে না, পার্সেন্টার দেওয়া লাগবে না। এখন আমি কি করব, প্রত্যেকটা সংখ্যাকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিব। যেমন এটা কার্বনের জন্য 12, এটা হাইড্রোজেনের জন্য 1, আর এটা অক্সিজেনের জন্য 16। এটা করলে কিন্তু আমি কি পাবো, এখানে মোটামুটি একটা সংখ্যা পাবো, তাই না? দেখি 54.44/12 কত আসে, এটা 4.536, 4.536, এটা হচ্ছে আমাদের 9.31, আর এটা কত আসে দেখি 36.25/16, এটা আসলে হচ্ছে 2.266, 2.266। ওকে, এখন আমি কি করব, এগুলো তো আমাদের সুন্দর মতো পূর্ণ সংখ্যা আসলো না, সো পূর্ণ সংখ্যা বানানোর জন্য আমি এদের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যা দিয়ে ভাগ দিব। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সো এটা দিয়ে আমি কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। আসলে তাহলে আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। এখন অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলেই হচ্ছে। এখন আসলে অত সুন্দর করে ভ্যালু বের করে কিছু নাই। 4.536/2.266 কত আসলো, এটা 2, তাই তো? দেখছো 2 কিন্তু চলে আসছে। এটা কত আসবে, এটা মোটামুটি মানে 4 আসে। দেখি 9.31/2.266, এটা 4.108 বা 4 চিন্তা করলাম, আর এটা তো 1 আসে, তাই না? তাহলে আমাদের সংকেতটা কি দাঁড়ালো, C2H4O, তাই না? দেখো এটা কি অপশন আছে, দেখো C2H4O, এটা কিন্তু আছে, তাই না? তাহলে এটা কি উত্তর? না। এটা যেটা বের হয়েছে সেটাকে আমরা কি বলি জানো, স্থূল সংকেত বলি, স্থূল সংকেত। হ্যাঁ, লিখে দিই, দেখো এটা হচ্ছে মেইনলি স্থূল সংকেত। আমাদের বের করতে হবে আণবিক সংকেত। কিভাবে বের করব, হয়তো তোমরা 9 10 করছিলা, এটাকে আমরা কি ধরতাম, n ধরতাম, তাই না? এটাকে n ধরতাম, সেই n নিয়ে যোগফলটা কত আসতো বলতো, আণবিক ভরের সমান আসতো, সেটা হচ্ছে 88। তার মানে এখানে তুমি পাবা হচ্ছে 88, তাই না? আচ্ছা দেখো এখানে কার্বন হচ্ছে 2টা, মানে 12 দুগুণে 24, 4টা হাইড্রোজেন, একটা কিন্তু অক্সিজেন, তাই না? একে তুমি n দিয়ে গুণ দিতা, সো 88 আসতো, তাই না? তাহলে এখান থেকে তুমি যদি এখন n এর মানটাকে ক্যালকুলেট করে ফেলতা, n এর মানটা কত পাইতা, দেখো এখানে কত আসে 44 দিয়ে ভাগ করে দাও, সো আসতো হচ্ছে আমাদের 2, তাই না? তো সুতরাং তুমি এখানে সংকেতটা কি পাইতা, সংকেতটা পাইতা হচ্ছে দেখো আমি লিখে দিই C2H4O হোল 2, তার মানে C4H8O2, এরকম। এইটা হচ্ছে আমাদের সংকেত, এইটাই হচ্ছে আমাদের আসলে উত্তর। হ্যাঁ, আশা করি এটা আমাদের গেল। C4H8O2, দেখি কোথাও আছে কিনা C4H8O2, এই যেটা। ওকে, এই ধরনের প্রশ্ন স্কিপ করাটাই বেটার, কারণ এগুলো তোমরা আসলে শেখো নাই। গেল। আচ্ছা সমস্যা নাই। তাহলে এইবার আসলে আমরা শেষ অঙ্কটা দেখি, বা শেষ প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। ইথাইল ইথানয়েড এস্টার শুষ্ক ইথাইল দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা কিন্তু একটা সবল বীজারক, তাই না? দ্বারা বিজারিত করলে কি উৎপন্ন হবে, তাই তো? আগে আমরা সংকেতটা লিখি, তারপর আমরা দেখতেছি। ইথাইল ইথানয়েড, তাই তো? তাহলে ইথাইল ইথানয়েড সংকেত হচ্ছে এরকম CH3 COO CH2 CH3। হ্যাঁ, এটার জন্য আমি বললাম কি, সেটাকে ইথাইল চেইন, আর এটাকে বললাম হচ্ছে ইথানয়েড চেইন, তাই না? এটাকে যদি আমি বিজারণ করে ফেলি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা, যদি আমরা বিজারণ করে ফেলি তাহলে কি হবে, এই এস্টারটা ভেঙে যায়। সো এই বিজারণটা হয়ে মেনলি প্রত্যেকটা চেইন থেকে আমাদের অ্যালকোহল তৈরি হবে, তাই না? আদ্র বিশ্লেষণ করলে মেনলি অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি হয়, বাট
বিজারণ করলেই মেনলি প্রত্যেকটা চেইন থেকে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে। দেখো এখানে মেনলি তুমি কিভাবে চেইনটাকে ভাঙবা, এই অংশটাকে ভাঙবা এবং এখানে এই অংশটাকে ভাঙবা। দেখো এখানেও কিন্তু 2টা কার্বন, আবার এখানেও কিন্তু আমাদের 2টা কার্বন। তাহলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা কিন্তু 2 কার্বনের অ্যালকোহল তৈরি হবে। সেটা কি CH3 CH2 OH, CH3 CH2 OH আছে নাকি দেখি। তাহলে এটা কি হবে, ইথানল হবে না? ইথানল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। সো এই ছিল ভাই কুয়েটের প্রশ্নগুলো। আমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে তোমাদের সলভ করাইছি, তাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, তাই না? আমি এক্সপেক্ট করতেছি তোমরা এই প্রশ্নগুলো বুঝবা। শুধুমাত্র যে এক্সামে কতগুলো হয়েছে সেটা মিরা না দেখার জন্য আমি বলবো, কারণ তোমাদের তো অলরেডি রেজাল্টটা দিয়ে দিছে, তাই না? আমি এক্সপেক্ট করব তোমাদের সামনে যে আপকামিং পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় তুমি এই প্রশ্নগুলো সলভটাকে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তাহলে ভাইয়া আজকে লেকচারটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।